হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 26 কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আপুকে কি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এটা একটু শিওর করে দিও ঝটপট কমেন্টে। আর তোমাদের প্রিপারেশন কেমন চলছে? পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই বলা যায়। তো প্রিপারেশন কেমন চলছে এটা একটু আপুকে ঝটপট তোমরা জানিয়ে দাও কমেন্টে, আর দেখি আমাদের সাথে কারা কারা জয়েন করলো ক্লাসে। ওকে। হুম। আচ্ছা, আমরা যারা জয়েন করেছি করেছি, কিন্তু আমাদের বাকি ফ্রেন্ডদেরকেও একটু ঝটপট আমরা মেনশন দিয়ে দিব যেন আমরা ক্লাসটা খুব দ্রুত শুরু করতে পারি। আচ্ছা। হুম। ওয়ালাইকুম আসসালাম। রিভাকে দেখতে পাচ্ছি, রিমিকে দেখতে পাচ্ছি, সাইমাকে দেখতে পাচ্ছি। কেমন আছো তোমরা? কি অবস্থা তোমাদের? ওকে, সব ঠিক আছে। ভেরি ভেরি গুড। ওকে, তো আমরা একটু ঝটপট জয়েন করে ফেলি, আর আমাদের যারা ফ্রেন্ড আছে ওদেরকেও বলি একটু ঝটপট জয়েন করে ফেলতে। কি করতে হবে? একটু বেশি বেশি করে মেনশন দিতে হবে। ওকে, রিমি জানিয়ে ফেলছে অল ক্লিয়ার, সেরা সেরা। ওকে, ঠিক আছে। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব, জাস্ট একটু অপেক্ষা করি 2টা মিনিট, বাকিটা জয়েন করে ফেলুক। তো তোমরা আপুকে বলো যে তোমাদের প্রিপারেশন কেমন চলছে, সবকিছু কেমন যাচ্ছে? একটু কি স্ট্রেস লাগছে যে পরীক্ষার তো আর বলতে গেলে বেশি দিন সময় নেই। তো এই সময়টাতে কিন্তু আমাদের খুব পারফেক্টলি প্রিপারেশনটা দরকার। আর বায়োলজির কথা আমি যদি বলি, বায়োলজিতে আমাদের সিকিউতে মার্কস দেখা যায় 9, 8, 9, 10 এরকম আমরা পেয়ে যাই, কিন্তু এমসিকিউতে যদি ভুল হয়ে যায় তখন দেখা যায় কি আমাদের A+ পাওয়ার যে সম্ভাবনাটা সেটা অনেকটাই কমে যায়। তো এর জন্যই তোমাদের A+-এর ফুল মিশন নিয়ে আসছি আপু। তো আশা করি তোমরা পুরোটা সময় আপুর সাথে থাকবে। আর এই তো প্রিপারেশনটা নিতে থাকো, আর এমসিকিউতে ভালো করার বই পড়া ছাড়া এর কোনো ব্যতিক্রম নেই। বেশি বেশি করে বই পড়ো, তোমার যে মূল বইটা সেটা বেশি করে পড়ো, এবং একই সাথে টেস্ট পেপার যে সেটাও সলভ করো। আজকের ক্লাসে আপু তোমাদেরকে অধ্যায় 1 এবং অধ্যায় 3-এর মূলত বোর্ডে বিগত বছরে যতগুলো এমসিকিউ এসেছে সবগুলাই সলভ করিয়ে দিব। আগামীতেও তোমাদের জন্য আরো অনেক ক্লাস আছে প্রত্যেকটা চ্যাপ্টারের। তো তোমাদের কি করতে হবে? আপু সাথে ক্লাসটা করলে কি আমার সবকিছু এন্ড হয়ে গেল? একদমই না। পাশাপাশি তোমার বাসায় এমসিকিউ গুলা বেশি বেশি করে প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে। হুম। অনেকেই জয়েন করে ফেলছে। একটু মেনশন দিয়ে ফেলি ঝটপট যেন সবাই মেনশন মানে ক্লাসে জয়েন করে ফেলে আমাদের। ওকে। হুম হুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? ওকে। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। হুম, মোটিভেশন দিব। এখন তো আসলে মোটিভেশন কি দিব, যে চেষ্টা করলে তুমি অবশ্যই সফল হবা। তাই কি করতে হবে? চেষ্টা করতে হবে। এখন জীবনে যা কিছু আছে এক্সট্রা, যা কিছুতে আমাদের মাথা ব্যথা হয় সে সব কিছু দূরে ঠেলে দিয়ে ফুল ফোকাসটা তোমার পড়াশোনাতে দিতে হবে। অ্যাটলিস্ট 100% ফোকাস তোমার পড়াশোনাতেই দিতে হবে। শুধু পড়াশোনা নিয়ে চিন্তা করতে হবে। বেশি বেশি করে বই পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা ঝটপট শুরু করি। ওকে। আচ্ছা, আমার পরিচয় কি দিব? তোমরা অলরেডি আপুকে চিনো, তোমাদের প্রাপ্তি আপু। আচ্ছা, তো প্রথম অধ্যায় নিয়ে আমি যদি কিছু কথা বলি, প্রথম অধ্যায়ে কয়েকটা পার্ট আছে যেগুলা থেকে বিগত বছর আমি যদি একটু অ্যানালাইসিস করি, আমি দেখি এই পার্টগুলা থেকে না অনেক অনেক এমসিকিউ আসে। এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বৈজ্ঞানিক নাম, ফলিত এবং ভৌত জীববিজ্ঞানের অংশটা, এবং একই সাথে তোমাদের কোন রাজ্যের কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলা থেকে কিন্তু বহুপদী প্রশ্নগুলো আসে। তাই এই টপিকগুলা খুব ভালো করে পড়বা। এই টপিকগুলা থেকে কিন্তু যেমন সিকিউর প্রশ্ন আসে, একইভাবে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম আমাদের এমসিকিউ কি? পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? দেখো এখানে বোর্ডের প্রশ্নে যে জিনিসটা করেছে ওরা, নামের বানানটাতে কিছুটা পরিমাণে পরিবর্তন করে দিয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছো? দেখো, প্রথম 3টা নামের বানান একদম একই। ঠিক আছে, একদম একই, কিন্তু পরিবর্তনটা কোথায় হয়ে গেছে দেখো। এটাও অ্যালিয়াম সেপা, অ্যালিয়াম সেপা, অ্যালিয়াম সেপা, কিন্তু পরিবর্তনটা কোথায়? এই দেখো, তোমার এই এল এর জায়গাটায়
তোমার এই জায়গাটাতে পরিবর্তনটা আমরা লক্ষ্য করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা অবশ্যই আমাদের 1 নাম্বারটাই হবে। ঠিক আছে। আর দেখো এই পরীক্ষাতে আমরা আরেকটা ভুল করি। যেটা কি করি, আমরা মূলত মনে করি যে তিনটা অপশন একই একই রকম, এইটা আলাদা, তার মানে আমি এটা দাগায় ফেলি, কিন্তু তখন কি হবে, এইটা মূলত ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সারটা আমার কি হবে? বি নাম্বারটা। এখানে মূলত বানানের দিকটাতে একটু ভুল হয়ে গিয়েছে, এখানে CAPA ছিল বোর্ডের প্রশ্নটাতে। এটা অটো কারেকশন হতে যে অ্যালিয়াম সেপাই হয়ে গেছে, ও ল্যাপটপও বুঝতে পারছে সেটা হচ্ছে। সরি, আচ্ছা ঠিক আছে। ওকে, এরপর এটাতে আমরা চলে আসি যে আমাদের কোনটির সাথে অ্যান্ডোক্রাইনোলজি সম্পর্কিত। এই যে আপু শুরুতেই বলছি, ফলিত এবং ভৌত, এই দুইটা থেকে তোমাদের MCQর এই অংশগুলা থেকে অনেক অনেক প্রশ্ন আসে, বিশেষ করে প্রথম চ্যাপ্টারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এন্ডোক্রাইনোলজি আপু যখন পড়িয়েছিলাম তখন বারবার এই টপিকটা বলেছিলাম যে কোনটা অ্যাকচুয়ালি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, বা এন্ডোক্রাইনোলজি বলতে আসলে আমরা কি বুঝি, সেটা কি হবে, সেটা কি এনজাইম, টিস্যু নাকি কোষ? এই তিনটার একটাও হবে না। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমার হরমোন। তুমি যদি বইয়ের পৃষ্ঠা নাম্বার 4-এ যাও, সেখানে কিন্তু একদম পারফেক্টলি এখানে তোমার লেখা আছে যে জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক, যে তোমার বিষয়ক যে ব্যাপারটা সেটা কোথায় লেখা আছে, আমাদের এন্ডোক্রাইনোলজি। ঠিক আছে। ওকে, এরপর আসি, বইতে নেই, শোনো এই যে দেখো, তোমরা যে জিনিসটা মিস করো, এটা কিন্তু তোমাদের বৈজ্ঞানিক নামের চার্টে দেয়া নেই। এটা কোথায় দেওয়া আছে জানো? এটা তোমাদের বৈজ্ঞানিক নাম বা দ্বিপদী নামকরণের বিশ্লেষণটা যে অংশে করা হয়েছে, সেই অংশটা থেকেই এই প্রশ্নটা করা হয়েছে। তাই বইটা কি করতে হবে আমাদের? বেশি বেশি করে পড়তে হবে। ঠিক আছে। এই দেখো, এই জায়গাটাতেই কিন্তু আমাদের কি হয়ে গেছে, এই যে অংশটা আমাদের ছিল কোথায়, দ্বিপদী নামকরণের যে অংশটা, সেখান থেকে কিন্তু এটা চলে আসছে। তাই কি করতে হবে, আমাদের বইটা খুব ভালো করে পড়তে হবে। যে শুধু আমি বৈজ্ঞানিক নামকরণের অংশটা পড়লাম তাহলে আমি বোর্ডে পেরে যাব না, তোমার বইয়ের ভেতরের অংশগুলোও খুব ভালো করে পড়তে হবে। ওকে, এরপরে টু এর অ্যান্সারটা তোমরা অলরেডি সবাই বলে দিয়েছো, সেটা হচ্ছে হরমোন। অবশ্যই এন্ডোক্রাইনোলজি মানেই হচ্ছে হরমোন বিষয়ক আলোচনা। এবার আসি নীলাভ সবুজ শৈবাল। প্রত্যেকটা রাজ্য যখন তুমি পড়ছো, প্রত্যেকটা রাজ্যের উদাহরণ পড়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণটা খুব ভালোভাবে তোমার অ্যানালাইসিস করতে হবে। মনেরার উদাহরণগুলা কি কি, প্রোটিস্টার উদাহরণগুলা কি কি, ফানজাইয়ের উদাহরণগুলা কি কি, প্লান্টের উদাহরণগুলো তো আমরা ইজিলি বুঝতে পারি, অ্যানিমেলিয়ার উদাহরণগুলা কি কি আমরা নিজেরাই। উদাহরণগুলা থেকেও কিন্তু বোর্ডে অনেক অনেক প্রশ্ন আসে। আর আমি যদি 25 সালের, অর্থাৎ তোমাদের ইমিডিয়েট আগের বছরের প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি, আমি দেখি যে চ্যাপ্টার 1 থেকে বলা যেতে পারে প্রত্যেকটা বোর্ডে 2 থেকে 3টা প্রশ্ন আসছে। তাই তুমি যে বোর্ডেরই হয়ে থাকুক না কেন, প্রথম চ্যাপ্টারটা MCQর জন্য খুব ভালো করে পড়তে হবে, আর সিকিউর জন্য একইভাবে পড়তে হবে। আর তোমাদের যেহেতু সিলেবাসটা অনেকটাই কমিয়ে দিয়েছে, অনেকটাই শর্ট, এই শর্ট সিলেবাসে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, অন্তত প্রত্যেকটা চ্যাপ্টারই তোমার টাচ করে যেতে হবে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে তোমার A to Z নলেজ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখি কি দেওয়া আছে, নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত। দেখি আমি এই গুলা অ্যান্সার করার সময় আমি কি করব, আমি এই অপশন গুলার দিকে তাকাবো। দেখো আপু প্রত্যেকটা MCQ সলভের সময় কিন্তু তোমাদের কিছু ট্যাকটিক্স বলে দিচ্ছি, এগুলো একটু মাথায় রেখো। এই অনুযায়ী নেক্সট টাইম তুমি যখন MCQ সলভ করবা এই ওয়াইজ করবা। দেখো আপু কি করি, নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত। আচ্ছা এটা আমি পারি না, আমি অপশনের দিকে তাকাই। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, অ্যানিমেলিয়া। প্রথমে আমি ক্রস দিব কাকে, অ্যানিমেলিয়া। এই লাইন থেকে কি হবে, আউট। অ্যানিমেলিয়া কখনোই হবে না। ফানজাই, ফানজাইও হবে না। ফানজাই তো আমি বেশিরভাগ কি জানি সাদা রঙের, হলো না। অপশন আমার কে থাকলো, মনেরা আর প্রোটিস্টা। এই যে এই জায়গাটাতে আমরা গোলমাল বাঁধি, কারণ কি আমাদের মনেরা আর প্রোটিস্টার বৈশিষ্ট্যটা অনেকটাই একই রকম। তাই আমরা কি করব, নীলাভ সবুজ শৈবাল, আর শুধু শৈবাল থাকলে আমরা কি জানি, প্রোটিস্টাতে ডায়াটম শুধু বহুকোষী শৈবাল, সেইটা প্রোটিস্টা। কিন্তু যখন আমি শুধু নীলাভ সবুজ শৈবাল নিয়ে জানতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার উত্তর কি হবে, সেই ক্ষেত্রে আমার উত্তর হবে মনেরা। বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় গেলে তুমি কিন্তু এই উদাহরণটা পেয়ে যাবা, মনেরা, নীলাভ সবুজ শৈবাল এবং একই সাথে কি, ব্যাকটেরিয়া। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলে যাই আমাদের ভ্রূণবিদ্যার আলোচনার বিষয়গুলো কি কি। এই
ধরনের বহুপদী এমসিকিউ গুলা যখন থাকবে, তুমি দেখবে বায়োলজিতে খুব বেশি পরিমাণে এই বহুপদী এমসিকিউ গুলা থাকে, অর্থাৎ অনেকগুলো অপশন থাকে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে দাগাবো? আমি অপশনগুলো খুব ভালো করে পড়বো। প্রথমটাতে দেখি পৃথিবীতে প্রাণের বিকাশ, আচ্ছা ঠিক আছে। পরেরটা কি বলা হচ্ছে? জনন কোষের উৎপত্তি। পরেরটা ভ্রূণের পরিস্ফুটন। এখন আমার এখানে প্রথম যে অপশনটা, সেটা নিয়ে আমার কি মনে হচ্ছে? একটু গোলমাল মনে হচ্ছে না? যে কোনটা আমাদের ভ্রূণবিদ্যায় ছিল, কিভাবে আমি ভৌতর অংশগুলা মনে রাখবো, কিভাবে আমি ফলিতরগুলা মনে রাখবো, অনেক অনেক প্রেশার লাগে না এই ব্যাপারটা নিয়ে? তো আমরা কি করব? দেখো, আমি তোমাদের জন্য একটা শর্টকাট নিয়ে আসছি, ঠিক আছে? কি করব? ভৌত জীববিজ্ঞানগুলা মনে রাখার জন্য এরকম একটা দুইটা জিনিস নিয়ে আসছি তোমাদের শর্টকাট। এখান থেকে কিন্তু এমসিকিউ 500ই 500, আর এই একটা নম্বর যদি বোর্ড পরীক্ষাতে কনফার্ম করতে চাও, তুমি যে কোনো বোর্ডেরই হয়ে যাও না কেন, এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখতে হবে। তো আমরা কি করব দেখো। অলি শ্রাবণ শীতের ভোরে কাশবনে বসে জীবনকে হাসি ভরা বার্তা জানায়, ঠিক আছে? দেখো কি অলি দিয়ে কি আসছে? অঙ্গ সংস্থান বা মরফোলজি। শ্রাবণ দিয়ে শ্রেণীবিন্যাস বিদ্যা। শীতের দিয়ে শরীরবিদ্যা। ভোরে দিয়ে বংশগতিবিদ্যা। কাশবন দিয়ে কোষবিদ্যা। বসে দিয়ে বাস্তুবিদ্যা। জীবনকে দিয়ে কি? এন্ডোক্রাইনোলজি। হাসি দিয়ে হিস্টোলজি। ভরা দিয়ে ভ্রূণবিদ্যা। বার্তা দিয়ে বিবর্তনবিদ্যা। জানায় দিয়ে জীবভূগোল। এই জিনিসটা তুমি যদি একটু মনে রাখো, তাহলে তোমার পরীক্ষাতে যদি এই টাইপসের প্রশ্নগুলো আসে যে কোনটা ভৌত আর কোনটা ফলিত, সেটা জানতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? জাস্ট একটা মনে রাখবা, জাস্ট ভৌতরগুলো মনে রাখো, যেন ফলিতরটা তুমি অটোমেটিক্যালি বুঝে যাও যে কোনটা কোনটা হবে। ঠিক আছে? ওকে। এটার কি আমরা এসএস নিতে পারি? চাইলে তোমরা এটার একটা এসএস নিয়ে রাখতে পারো, এবং এটা চাইলে আরেকটা আছে তোমাদের জন্য, আরেকটি একটু মজার। এটা চাইলে এসএস নিয়ে রাখতে পারো তোমরা, যেহেতু ভৌত এবং ফলিত থেকে আমাদের এমসিকিউ আসবেই আসবে। ঠিক আছে? ওকে। দেখো, আরেকটা লাইন হচ্ছে, মায়ের টাকা পেয়ে হিমুর মনে হলো কেন যেন এই বস্তুটা এখনো জীবন্ত আছে। হিমু পড়তে সবারই ভালো লাগবে। ওই লাইনটা একটু বেশি কঠিন মনে হচ্ছিল, তো সেটা একটা সহজ ট্রিক্স হচ্ছে এই লাইনটা, যে মায়ের টাকা পেয়ে হিমুর মনে হলো কেন যেন এই বস্তুটা এখনো জীবন্ত আছে। কি কি? মা দিয়ে তোমার অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি নিয়ে আমরা আলোচনা করি। টাকা থেকে কে আসছে? শ্রেণীবিন্যাস বিদ্যা বা টেক্সোনমি। পেয়ে থেকে কে আসছে? শরীরবিদ্যা বা ফিজিওলজি। হিমু দিয়ে আসছে টিস্যুবিদ্যা বা হিস্টোলজি। ভেবেছে দিয়ে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। কেন দিয়ে? কোষবিদ্যা বা সাইটোলজি। যেন দিয়ে কি? বংশবিদ্যা, বংশগতিবিদ্যা বা কি? জেনেটিক্স। বস্তুটা থেকে বাস্তুবিদ্যা। এখনো দিয়ে কি? এন্ডোক্রাইনোলজি। জীবন্ত দিয়ে জীবভূগোল। ইজি না? এখন কি ইজি লাগতেছে এটা? একটু আপুকে বলো। ওকে। এইভাবে কিন্তু আমরা ফলিত আর ভৌতর যে ডিভিশনটা, কোনগুলা ভৌতে পড়ছে কোনটা ফলিত পড়ছে, এটা কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারি। তাহলে কি হবে? আমাদের যে এমসিকিউ আসবে, একটা নম্বর আমি যে বোর্ডের হই না কেন, আমার কিন্তু নিশ্চিত হয়ে গেল এসএসসি তে। এক নম্বর নিয়ে আমার চিন্তা দূর হয়ে গেল। কোশ্চেন আমি জানি কি আসবে, আমি জানি এটার উত্তরও কিভাবে করতে হবে। সিম্পল না জিনিসটা? ওকে। এইটা একটু হার্ড। তোমার যেটা ভালো লাগে, তুমি প্রথমটাও মনে রাখতে পারো, চাইলে এটাও মনে রাখতে পারো, তোমার যেটা ভালো লাগে। দুইটা অপশন নিয়ে আসছি আপু, শুধু তোমাদের একটা নম্বর নিশ্চিত করার জন্য। দেখো। ও আচ্ছা, এসএসসি 27 চলে আসছো। সেরা সেরা সেরা, তোমাদেরও এটা লাগবে। এখন থেকে ক্লাস শুরু করো। ওকে, চলো। তাহলে দেখি, আমরা যখন এই অপশনটার দিকে তাকালাম, এই অপশনটা আসলে কিসের মধ্যে পড়ছে? ভৌত। ভৌত মানে কি? কোন একটা কিছু তোমার থিওরি এস্টাবলিশ, সেটার এখন আমি কিভাবে আমার জীবনে কাজে লাগাতে পারি, এই জিনিসটা থেকে আমি কি আউটকাম পেতে পারি, সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না। তো এখানের যে প্রথম যে তিনটা অপশন, এর মধ্যে প্রথমটা আমার কখনোই আসবে না, কারণ এখানে প্রাণের বিকাশ,
প্রাণের কোনো বিকাশ নিয়ে আমরা এখানে আলোচনা করি না। আমরা প্রাণের বিকাশটা অর্থাৎ কিভাবে বৃদ্ধি পাচ্ছে বা কিভাবে মানুষের বৈশিষ্ট্যের আমি পরিবর্তনটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমি জানতে পারি কোনটার মাধ্যমে, বিবর্তন বিদ্যার মাধ্যমে। আর ভ্রূণবিদ্যা মানে কি, ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণটা কিভাবে সৃষ্টি হয়, পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলিত হওয়ার মাধ্যমে যে জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোটটাই আস্তে আস্তে ভ্রূণে পরিণত হয়। এগুলো তো আমরা শিখেছি, তাই না? আমরা জানি না ভ্রূণ জিনিসটা আসলে কি? পুং জনন কোষ স্ত্রী জনন কোষ মিলনের মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে ভ্রূণ। তাহলে এখানে প্রাণের বিকাশের পয়েন্টটা আসবে না, আসবে আমার ভ্রূণটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে আর জনন কোষের উৎপত্তিটা কিভাবে হচ্ছে, এই দুইটা পয়েন্ট আসবে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার 3, অর্থাৎ 2 এবং 3। এক কিন্তু হবে না, প্রাণের বিকাশ মানে বিবর্তন বিদ্যা, বিবর্তন মানে কি, পরিবর্তন, কিসের পরিবর্তন? জীবের পরিবর্তন। ঠিক আছে। এরপরে প্রোক্যারিওটিক জীব। প্রোক্যারিওটিক জীব, প্রো মানে কি? আদি। আদি মানে কি? যাদের নিউক্লিয়াসটা কি সুন্দর নাকি অসুন্দর, দেখে আমাকে একটু বলো। ওকে, দেখি বাকিদের উত্তর দেন আমাকে। কে, যারা যারা পয়েন্টে জয়েন করেছো তোমরা তো এমসিকিউ মিস করে ফেললা। তোমাদের জন্য একটি হচ্ছে, তোমরা রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবা। আর আরেকটা কথা বলে রাখি, এই যে আপু দুইটা চ্যাপ্টারের সব ইম্পর্টেন্ট অর্থাৎ বোর্ডের সব এমসিকিউ কিভাবে সলভ করতে হয় সেই সব কিছু শেখাচ্ছি। এটা যদি এই গ্রুপে থাকে কিন্তু হারিয়ে যাবে, তো তুমি কি করতে পারো, এটা তোমার প্রোফাইলে সুন্দর করে শেয়ার করে দিতে পারো, যেন তোমার যখন প্রয়োজন হচ্ছে বা যখন তুমি বায়োলজির এই চ্যাপ্টারটা পড়ছো, তুমি যেন এই ভিডিওটা দেখে বা এই লাইভটা দেখে বুঝতে পারো যে কোন কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন অংশগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। সেটা কিন্তু বুঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। ওকে। আচ্ছা, তো দেখো প্রোক্যারিওটিক মানে আদি। আদি মানে কি? যার নিউক্লিয়াসটা সুগঠিত নয়। রাইট, অ্যাবসলিউটলি রাইট, ঠিক আছে। এখন তাহলে আমরা অপশনগুলোর দিকে তাকাই। প্রথমে মাশরুম, মাশরুম হবে না, মাশরুম তো সাদা, তার সবকিছু ঠিকঠাক আছে, হবে না। অ্যামিবা ডায়াটাম, দুইটাই প্রোটিস্টা, সেও হচ্ছে না। আমরা জানি প্রোক্যারিওটিকের মধ্যে আমাদের বইতে শুধু একটাকে নিয়ে আলোচনা করা আছে, সেটা কি? মনেরা। তাহলে মনেরার উদাহরণ আমার কি কি ছিল? নীলাভ সবুজ শৈবাল, আরেকটা কি ছিল? ব্যাকটেরিয়া। তাহলে আমার এটার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে এই যে আমার নীলাভ সবুজ শৈবাল। বুঝতে পেরেছি? ওকে। তো আদিকোষ আর প্রকৃত কোষের একটা সুন্দর পার্থক্য এখানে দেওয়া আছে। প্রো মানে প্রাথমিক বা আগে, ইউ মানে উন্নত বা সঠিক। এখান থেকে না, এই অংশটা থেকে তোমাদের অনুধাবনেও কিছু প্রশ্ন আসতে পারে এবং এমসিকিউতেও কিন্তু প্রশ্ন আসতে পারে। একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে যে বলো তো, এই চারটা যেই জীবের কথা আমি বলেছি এর মধ্যে কোনটার নিউক্লিয়াসটা সুগঠিত নয়, তখন তোমার এভাবে অ্যান্সার করতে হতে পারে যে প্রোক্যারিওটিকের কোন কোন বৈশিষ্ট্যগুলো এর সাথে যাচ্ছে বা ইউক্যারিওটিকের কোন কোন বৈশিষ্ট্যগুলো এর সাথে যাচ্ছে। এই জিনিসগুলোর জন্য এই টপিকগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে। ওকে, চলো আমরা একটু সামনে আগাই। মাশরুম কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? মাশরুম নিয়ে তো আমার বইতে এক্স্যাক্টলি লেখা নেই। তাহলে মাশরুমটা আসলে কোন রাজ্যের মধ্যে পড়ছে সেই জিনিসটা আমার বুঝতে হবে। মাশরুমটা কোন রাজ্যের মধ্যে পড়ে বলো তো? আমাকে একটু বলো কমেন্টে যে মাশরুমটা আসলে কোন রাজ্যের ভিতর পড়ে আমাদের। উম, আচ্ছা, তো মাশরুমটা বেসিক্যালি হচ্ছে আমাদের ফানজাই রাজ্য। ফানজাই রাজ্যের একটা কমন বৈশিষ্ট্য কি? তাদের কোষ প্রাচীরটা অর্থাৎ বাইরের যে আবরণটা, সেটা কি দ্বারা তৈরি? সেটা একটা সাদা রঙের শক্ত পদার্থ দিয়ে তৈরি। সেই সাদা রঙের শক্ত পদার্থটার নাম হচ্ছে তোমার কাইটিন। ঠিক আছে। ওকে।
এরপর আসি আমাদের পরেরটা, প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীব কোনটা, অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের মধ্যে কোনটা পড়ছে। এই ধরনের প্রশ্নগুলোতেও আমরা কি হয় বলতো, অনেক কনফিউজড হয়ে যাই, তাই না? যে প্যারা লাগে যে আসলে কোনটা হবে আমার এক্সাক্ট অ্যান্সার। আমি অনেক পরীক্ষাতে এমনি আমি স্ট্রেসে থাকি, তখন আমি কিভাবে মনে রাখবো। আর মনেরা আর প্রোটিস্টার উদাহরণগুলো নিয়ে আমরা খুবই কনফিউজড হয়ে যাই প্রতিটাটাই। যদি আমরা ফানজাইটটা বুঝতে পারি যে মাশরুম, পেনিসিলিয়াম, একটু সাদা জাতীয় জিনিসগুলাই মূলত ফানজাই হয়ে থাকে, আর প্লান্টই তো গাছ, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। অ্যানিমেলিয়া তো হচ্ছে আমরা প্রাণী। আমরা সেই ক্ষেত্রে আর উদাহরণ নিয়ে প্রবলেমটা হয় না, প্রবলেমটা হয় মূলত মনেরা এবং প্রোটিস্টা নিয়ে। তো এটার জন্য আমি একটু ছন্দ নিয়ে আসি যে প্রোটিস্টার প্রত্যেক অ্যামিবাই শৈবালকে প্যারা দিতে চায়। প্রত্যেক দিয়ে কে আসছে? প্রোটিস্টা। অ্যামিবা দিয়ে তো অ্যামিবা, শৈবাল দিয়ে শৈবাল, কিন্তু এটা কিন্তু কি বহুকোষী শৈবাল। প্যারা দিয়ে আসছে প্যারামেসিয়াম, দিতে দিয়ে ডায়াটম। এখন কি আমি মনের আর প্রোটিস্টার যদি কোনো প্রশ্ন আমার চলে আসে যে কোনটা প্রোটিস্টা রাজ্যের, কোনটা প্রোক্যারিওটিক, কোনটা মনেরা রাজ্যের, কোনটার নিউক্লিয়াসটা সুগঠিত না, এটাকে আমাদের এমসিকিউ দাগাতে আর কোনো প্রবলেম হবে? দেখি এটা বলো। আর এটার একটা এসএস নিয়ে রাখতে পারো যারা আপু প্রথম ক্লাস করছো। ওকে, দেখি কারা কারা কারেক্ট অ্যান্সার দেয়। হুম হুম, এটা এসএস নিছি। ওকে ফাইন। তো কারেক্ট অ্যান্সারটা কি হবে? সেভেনের অবশ্যই সি, কারণ আমরা কি পড়ছি, প্রত্যেক অ্যামিবাই শৈবালকে প্যারা দিতে চায়। এখানে ব্যাকটেরিয়াও ছিল না, ইস্টও ছিল না, পেনিসিলিয়ামও ছিল না, শুধুমাত্র কে ছিল? প্যারামেসিয়া। ঠিক আছে, তাহলে কি হবে কারেক্ট অ্যান্সার? প্যারামেসিয়া। ওকে। এরপরে কোন রাজ্যের জীবের দেহে জটিল টিস্যুতন্ত্র থাকে? জটিল, দুইটা শব্দ পড়েছিলাম মনে আছে বইতে। একটা ছিল উন্নত টিস্যুতন্ত্র, একটা ছিল জটিল টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্রের সম্পর্ক দুইটা রাজ্যে আসছে। আবার বলছি, যখন টিস্যুতন্ত্রের টপিকটা আসবে সেটা দুইটা রাজ্যেই বেশি ছিল। একটা ছিল তোমার শেষের দুইটা, অর্থাৎ প্লান্টি এবং অ্যানিমিলিয়া। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটার জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান? তুমি এই পরীক্ষাটাতে কনফিউজড হওয়া যাবে না, তুমি জাস্ট নর্মালি চিন্তা করবা তোমার সামনে একটা গাছ আর সামনে আছে একটা মানুষ। যারা কনফিউজড হয়ে যায় তাদের জন্য, আর যারা পারো তারা তো প্রো। তো যেন কনফিউজ না হয়ে যাও সেজন্য তুমি কি চিন্তা করবা, সামনে একটা গাছ আছে, সামনে একটা মানুষ আছে। তোমার কি মনে হয় কে বেশি উন্নত, মানুষ নাকি গাছ? মানুষ। তাহলে মানুষ যে উন্নত, তার ভেতরের কার্যক্রমগুলো চালাতেও জটিল জিনিসপত্রের প্রয়োজন হবে, আর সেই জটিল জিনিসপত্রটাই কি? জটিল টিস্যুতন্ত্র। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান কোথায়? অ্যানিমিডিয়া। অল গুড। চলো, হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় কোনটিতে? হ্যাপ্লয়েড রেণু বা স্পোর, যেটাকে আমরা করলে কি বলি, ইংরেজি করলে স্পোর, সেটা আমরা কোথায় পাই? প্যারামেসিয়াম, অ্যামিবা, মাশরুম নাকি ডায়াটাম? কি হবে কারেক্ট অ্যান্সার? অবশ্যই এটা কি হয়ে যাচ্ছে? মাশরুম হয়ে যাচ্ছে। দেখো, এই ক্ষেত্রেও একটা ছোট্ট শর্ট ট্রিক্স ছিল। তুমি উদাহরণ এই যে অপশনগুলোর দিকে তাকাও, দেখো এই যে অপশনগুলা, প্যারামেসিয়াম, অ্যামিবা, ডায়াটম, এরা কি একই রাজ্যের না? তাহলে একই রাজ্যের তিনটা উদাহরণ কি দিবে কখনো? এক যেটা ব্যতিক্রম সেটাই কারেক্ট হবে, অনেক সময় কিন্তু এই জিনিসটাও হয়ে থাকে। প্রথম এমসিকিউটা যখন পড়েছিলাম সেটাতে আপু বলেছিলাম যে তিনটার একযুক্ত আরেকটা ব্যতিক্রম হলে সেই ব্যতিক্রমটাকে আমরা দাগাবো না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনজন ব্যক্তির একই গ্রুপে হলে যে একজন থেকে যাচ্ছে সেই কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে, যেমন এইটাতে দেখো প্যারামেসিয়াম, অ্যামিবা, ডায়াটম, কি হচ্ছে? কি হচ্ছে এটা? এই তিনটা কি একই গ্রুপের না? প্রোটিস্টার মধ্যে পড়ছে না? প্রত্যেক অ্যামিবাই শৈবালকে প্যারা দিতে চায়। বাট এটার কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানের মাশরুম। হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করে তাহলে কোন রাজ্য? সেটা হচ্ছে ফানজাই রাজ্য। হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন করছে কারা? হ্যাপ্লয়েড, অর্থাৎ একটা হ্যাপ্লয়েড মানে কি এক, একটা একটা করে স্পোর তৈরি করে বংশবৃদ্ধি করছে কারা? ফানজাই। তো ফানজাইয়ের মধ্যে কে আসছে? মাশরুম আসছে। ওকে, এবার বলো এটার উত্তর আমি তোমাদের থেকে চাই, 10 নম্বরের উত্তর, যে কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? মরফোলজি, এন্টোমোলজি, প্যালিনেটোলজি নাকি বায়োকেমিস্ট্রি? দেখি এটার উত্তর কে দিতে পারে আপুকে সবার আগে।
ওকে। নুসরাত জাহান দিয়া, মরিয়ম মিম, ফারিদ রিপন, তিনজন এখন অব্দি কারেক্ট অ্যান্সার দিয়েছে কিনা আমরা দেখবো এখন। বাকিদের অবস্থা দেখি। সেই ছন্দটা দিয়ে একটু মিলাও না, ছন্দটার সাথে একটু মিলাও, দেখি ছন্দটার সাথে কারা কারা মিলিয়ে একদম কারেক্ট অ্যান্সারটা আপুকে এখন বলতে পারে। ওকে। হুম, তানিশাকে দেখতে পাচ্ছি। বাকিরা? স্নিগ্ধা, সাব্বাস, ঈশিতা, ভেরি গুড। ওকে। পুষ্পিতা, ওকে, বাকিরা? ওকে, দেখি চলো। তো যারা যারা তোমরা টেনে রে বলেছিলে একদম কারেক্ট। তাহলে দেখো, প্রত্যেকটা বোর্ডে, আর কুমিল্লা বোর্ডে যারা আছো দেখো, এখন অব্দি আমরা চট্টগ্রাম বোর্ডে দেখলাম, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, প্রত্যেকটা বোর্ডে আমি যদি প্রথম চ্যাপ্টারটা একটু অ্যানালাইজ করে ছোট্ট করে নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভৌত এবং ফলিত থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসছে, এমসিকিউ আসছেই আসছে। তাই কি করতে হবে আমাদের? একটা নম্বর কনফার্ম করতে যে কোনো একটা অংশ আমি মনে রাখবো, হয় ভৌতরটা আমি মনে রাখবো বা ফলিতরটা মনে রাখবো, যেন পরবর্তীতে আমার এমসিকিউ দেখাতে যে কোনো অসুবিধা না হয়ে যায়। চলো। নিচের কোনটি আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম? কপসাইচুস স্যালুলারিস, নিমফিয়া নাউচালি, অ্যাপিস ইন্ডিকা, টেনু আলোসা ইলিসা। কি হবে? আসুন, সেটা হচ্ছে দেখো, নিমফিয়া নাউচালি। এই জিনিসটা যখনই নিমফিয়া নাউচালি, এটা দিয়ে আমি কি মনে রেখেছিলাম বলো তো? এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল, অর্থাৎ শাপলার বৈজ্ঞানিক নাম। মনে আছে কি বলেছিলাম? নিমফ দিয়ে নৌকা চলে, মনে আছে? নিমফ দিয়ে নৌকা চলে। তাহলে এটা তো হচ্ছে না। টেনু আলোসা ইলিসা, ইলিশ মাছ, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, একদমই হবে না। অ্যাপিস ইন্ডিকা, আম। তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? কপসাইচুস স্যাওলারিস। কপের মতো গুনগুন করে যায় দোয়েল পাখি, তার মানে কি? কপসাইচুস স্যাওলারিস, কপের মতো গুনগুন করে যায় দোয়েল পাখি। ওকে। আহ নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? দেখো কয়টা বোর্ডে চলে আসছে। তোমরা কি দেখতে পাচ্ছ এই মানে প্রশ্নগুলা কি দেখতে পাচ্ছ কতগুলা বোর্ডে চলে আসে এই অংশটা থেকে? 16, 17, 15 সাল থেকে, 16 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত এই ফলিত ভৌত থেকে এমসিকিউ চলেই আসছে প্রত্যেকটা বোর্ডে। তাই খুব ভালো করে প্রথম অধ্যায়ের এমসিকিউ নিশ্চিত করতে চাইলে ফলিত ভৌত এমসিকিউ গুলা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, টপিকগুলা ভালোভাবে মনে রাখতে হবে। কিভাবে? শর্টকাট দিয়েও তুমি চাইলে মনে রাখতে পারো, বা এলাবোরেটলিও মনে রাখতে পারো। ওকে। তো কি হবে এটার কারেক্ট অ্যান্সার? সমুদ্র বিজ্ঞান, ফলিত। ফলিততে আমরা তো এসব নিয়ে আলোচনা করি না, সেই ক্ষেত্রে আমাদের কে চলে আসবে? সমুদ্র বিজ্ঞান। ওকে। এবার চলে আসে আমাদের আরেকটা এমসিকিউ, জীববিজ্ঞানের কোন শাখায় প্রাণের বিকাশ? এই যে, এটা তোমাদের পারতেই হবে। প্রাণের বিকাশ অর্থাৎ কি? প্রাণের যে বিকাশ হতে হতে যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটা কোন শাখায় আলোচনা করা হয়? দেখি এটার কারেক্ট অ্যান্সার কারা কারা দিতে পারে। প্রাণের বিকাশ, শরীরবিদ্যা, বাস্তুবিদ্যা, কোষবিদ্যা, না বিবর্তন বিদ্যা? নাম থেকেই বুঝতেছে এটা কি হবে? বিবর্তন বিদ্যা। প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি হলো কোনটা? কনজুগেশন, মাইটোসিস, নাকি কি হবে? মিওসিস? অবশ্যই তুমি এখানে অপশনগুলোর দিকে তুমি প্রথমে তাকাও। প্রোটিস্টা, প্রোটিস্টা কিন্তু বলা যেতে পারে একটা এককোষী জীবের মতোই, তার এত শক্তি সামর্থ্য নেই যে তার এখানে দুইটা গ্যামেট এসে মিলিত হয়ে তাদের বংশ বৃদ্ধি করবে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার আমার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে আমার কনজুগেশন, আরেকটা হচ্ছে মাইটোসিস। আর আরেকটা কথা আমি সবসময় বলে রাখি, কনজুগেশন কিন্তু এমন একটা প্রক্রিয়া না যেটার মাধ্যমে তোমার নতুন প্রজন্ম আসবে। ঠিক আছে? কনজুগেশন এমন কোনো প্রক্রিয়া না যেটার মাধ্যমে তোমার নতুন প্রজন্ম আসবে, বরং এটা এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে বাবা মার বৈশিষ্ট্যগুলা সন্তানের কাছে চলে আসে। জিনিসটা বুঝতে পারছি? জাস্ট এটা একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়।
বাবা মার বৈশিষ্ট্যগুলো সন্তানের কাছে আসে, কিন্তু জিনিসটা এমন হবে না যেটা একটা এমন প্রক্রিয়া যেটার মাধ্যমে আমার নতুন বংশধরের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তুমি সামনে কলেজে উঠবে, এসব ছোট্ট ছোট্ট বিষয় তোমার জানতে হবে, বুঝতে হবে, শুধু মুখস্থ করে গেলে হবে না। বায়োলজি কখনোই মুখস্থ বিদ্যা ছিল না, বায়োলজিও বুঝে বুঝে পড়তে হবে, তবেই তোমার মাথায় থাকবে আর বায়োলজিতে ভালো নম্বর পাবা। চলো, এই যে সেই কনজুগেশন প্রক্রিয়া, তুমি যদি একটু লক্ষ্য করো, এটা কি হচ্ছে তোমার জাস্ট এই যে এর যে পদার্থগুলা ছিল বা এর ভেতরে যে উপাদানগুলা ছিল সেগুলো জাস্ট আস্তে করে তার ভিতর ট্রান্সফার হয়ে গেছে, স্থানান্তরিত হয়ে গেছে। এই যে এই প্রক্রিয়াটা, এটাকে আমরা কি বলি? কনজুগেশন প্রক্রিয়া বলে। ঠিক আছে, এটা কিন্তু একটা যৌন প্রক্রিয়া যেটার মাধ্যমে বংশ বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়, কোনো নতুন প্রজন্মের সৃষ্টি হয় না, মাথায় রাখেন। এখান থেকে কিন্তু এমসিকিউ দিতে পারে। এবার তো বুঝতে পারতেছেন প্রশ্নটা আগের মতো খুব সহজ সরল তরল পানির মতো প্রশ্ন হবে না, কিছুটা হলেও একটু পেঁচানো প্রশ্ন হবে, তাই কনসেপ্টগুলো একটু ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, ওকে, কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন প্রজনন ঘটে? একটু আগে যা পড়ালাম ঠিক সেটাই কি হবে, শৈবাল। ঠিক আছে, ওকে। কারণ প্রোটিস্টা রাজ্য ছিল, প্রোটিস্টা রাজ্য খুবই ছোট, তাই না? তাদের এককোষী জীব, তাদের প্রজননটা এভাবেই হবে। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? অ্যাগেইন ফলিত, ফলিত ভৌত, ফলিত ভৌত ফলিত। খুব ভালো করে এই টপিকটা মাথায় রেখেন, বুঝে বুঝে পড়েন এবং প্র্যাকটিস করেন। এখান থেকে কিন্তু বলা যেতে পারে, যদি প্রথম এবং তৃতীয় চ্যাপ্টারে আমি কথা বলি, এমনও হতে পারে বোর্ড আপনি এখান থেকেও প্রশ্ন পেয়ে গেলেন। কারণ বিগত বছরে যতগুলা প্রশ্ন আসছে, আজকের পুরো ক্লাসটা আমি এমনভাবে সাজিয়েছি যেন আপনার পুরো চ্যাপ্টারের যতগুলা প্রশ্ন এখন অব্দি এসেছে প্রত্যেকটা জিনিসই যেন মাথায় ঢুকে যায়। ওকে, একজন বলেছে কি বুঝে বুঝে মুখস্থ, বুঝে বুঝে মুখস্থ না। তুমি যখন একটা জিনিস বুঝে বুঝে পড়বা সেই ক্ষেত্রে তোমার আর মুখস্থ করার প্রয়োজন হয় না। মুখস্থ আমি তখনই করব যখন একটা জিনিস আমি বুঝতেছি না, আমার আর কোনো উপায় নেই, আমার জাস্ট গিলতে হবে। ঠিক আছে, গিলতে হবে। ওই যে অনেক সময় আসে না যে কোন একটা খাবার আমার খুব ভালো লাগতেছে না মানে খেতে, কিন্তু আমি কি করতেছি, না পারতে ওটাই খাচ্ছি, আমার ক্ষুধা কমানোর জন্য আমি ওই খাবারটাই খাচ্ছি, ওটা হচ্ছে তোমার ওই মুখস্থ। আর বুঝে বুঝে হচ্ছে কেনই আমার এই খাবারটা প্রয়োজন, এই খাবারটা খেলে আমার কি উপকার হবে, সামনে খেলে কি কোনো অপকার হবে নাকি, এই বিষয়গুলো বুঝে যখন তুমি খাবা সেটাকে বলা হয় বুঝে বুঝে পড়া। আর তুমি যখন একটা জিনিস বুঝে বুঝে পড়বা, আজীবন তোমার মাথায় এই জিনিসটা থাকবে। বুঝতে পারছি? আর তুমি যদি জাস্ট মুখস্থ করো, পরীক্ষার খাতায় যে জাস্ট বমিই হবে, এরপর ভালো আর সেখান থেকে কিছু আসবে না। ঠিক আছে, ওকে। এটার অ্যান্সার কি হবে? অবশ্যই অণুজীব বিজ্ঞান। তারপরে অ্যাপিসিন্ডিকা নিচের কোনটির বৈজ্ঞানিক নাম? একটু আগে আপু বলে ফেলছি যখন আগের একটা সলভ করালাম, আমের বৈজ্ঞানিক নাম অ্যাপিসিন্ডিকা। তারপরে ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? অ্যাপিসিন্ডিকা তো হবে না, এটা আমি জানি, আম। পেরিপ্ল্যানেটা আমেরিকানও হবে না, এটা তো আমাদের সবার পছন্দের একটা পোকা, যেটা হচ্ছে তেলাপোকা। আর্টোকার্পাস হেটারোফাইলাস, আর্টোকার্পাস দিয়ে তোমরা যখন এই চ্যাপ্টারটা আমি প্রথম করাই, অনেকে হয়তো বা আমার সাথে ফ্রিতেই ক্লাস করেছো, তারা এই বিষয়টা কিন্তু মনে থাকার কথা। আর্ট দিয়ে আমি একটা কথা বলেছিলাম এবং হেটারো দিয়ে আমি একটা কথা বলেছিলাম। হেটারো দিয়ে আমার কথাটা এটাই ছিল, হেটারো শব্দটার মানেই হচ্ছে বিভিন্ন। বিভিন্ন, বিভিন্ন কি থাকে, তুমি যদি একটা কাঁঠালের ভেতরের অংশে যাও, সেখানে তুমি বিভিন্ন আকৃতির ছোট ছোট কোষ দেখতে পাবা, তাই না? তুমি যদি কাঁঠালটাকে এভাবে করে খোলো, তার ভিতরে তুমি এরকম ছোট ছোট অসংখ্য কোষ দেখতে পাবা। ঠিক সেখান থেকে আপু কি বলেছিলাম, কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? আর্টোকার্পাস হেটারোফাইলাস। তাহলে এই তিনটা অপশনের একটা আমার গেল না ব্যাঙের বৈজ্ঞানিক নামের সাথে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? এক, বুফো মেলানোস টিকটাস। ব্যাঙের বৈজ্ঞানিক নামটা একটু দয়া করে মনে রেখো, বানানটা একটু দেখে নিও। অনেক সময় যে মনে আছে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম নিয়ে একটা এমসিকিউ চলে আসছিল, বানান প্রায় একই রকম, মাঝখান দিয়ে একটা এলের খেলা খেলে দিছে, এরকম কিন্তু বোর্ডে করে। ওকে, আর কি গনিয়েট কোনটি? অ্যাকারিকাস, আর্টোকার্পাস, পেনিসিলিয়াম নাকি নর্টো? এই আগে আমার বুঝতে হবে, বা নষ্ট, এর আগে আমার বুঝতে হবে আর্কিগোনিয়েট কি। আর্কিগোনিয়েট হচ্ছে একটা স্ত্রী জননাঙ্গ, যেসব উদ্ভিদে এটা উপস্থিত থাকে সেটাকে আমরা বলি আর্কিগোনিয়েট। তো সেরকমই একটা আর্কিগোনিয়েট হচ্ছে, যেমন দেখো অ্যাগারিকাস, অ্যাগারিকাস হচ্ছে মাশরুম, মাশরুমে সেটা থাকে না।
পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম তো তোমার ম্যাগনিফাইং গ্লাসের নিচে দেখতে হবে, সেটাও না। নষ্টকোনা। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? অবশ্যই আর্টোকার্পাস। আর্টোকার্পাসের মধ্যে আমি এরকম শ্রী জননঙ্গের উপস্থিতি দেখতে পাই, এর জন্যই তার নাম কি হয়েছে আর্কিগোনিয়েট। তাহলে আমার এই এমসিকিউটাই যদি একটু ঘুরিয়ে পিছিয়ে দেয়, যে তোমাকে তিনটা অপশনের মধ্যে একটা দিল যেটা আর্কিগোনিয়েট নয়, তুমি বুঝতে পারবা না। নস্টক, সেটা তো একটা ব্যাকটেরিয়া, সেটার মধ্যে এরকম কোনো জননঙ্গই থাকে না। অ্যাগারিকাস মাশরুম, সেটার ভিতরও থাকে না। পেনিসিলিয়ামেরও একই অবস্থা, তোমার ম্যাগনিফাইং গ্লাসের নিচে যে জিনিসটা দেখতে হচ্ছে, সেই ক্ষেত্রে তো এরকম জননঙ্গ থাকা, উপস্থিতি থাকা বা না থাকার ব্যাপারটা কিন্তু এখানে হবে না। ওকে। আচ্ছা। ওকে। এরপরে আমরা দেখি যে আমাদের কোনটি পেনিসিলিয়ামের কোষ প্রাচীর তৈরি করে। দেখি 17 নাম্বারটা একটু, একটা সেকেন্ড। এই একটা সেকেন্ড, এখানে এটার কারেক্ট অ্যান্সার আমাদের হবে মৌমাছি। অ্যাপিস ইন্ডিকা তো মৌমাছির, আর ওটা হচ্ছে আমাদের ম্যানজিফেরা ইন্ডিকা। দুঃখিত। এটার কারেক্ট অ্যান্সার হবে আমাদের মৌমাছিরটা, ঠিক আছে? অ্যাপিস ইন্ডিকা মানে মৌমাছি। আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আরেকটারটা। দুঃখিত, দুঃখিত। আমাদের আমের হচ্ছে ম্যানজিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গো ম্যানজিফেরা ইন্ডিকা। তাহলে আমাদের অ্যাপিস ইন্ডিকাটা কিসের হচ্ছে? মৌমাছির হচ্ছে। এক্সট্রিমলি সরি। ওকে। আচ্ছা, এরপরে আমরা একটু এখানে, হুম, ইয়েস, আমের বৈজ্ঞানিক নাম ম্যানজিফেরা ইন্ডিকা আর মৌমাছির হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। এই জিনিসটাতে আমাদের একটু কারেকশন করতে হবে। দুঃখিত। আচ্ছা, দেখি এরপর আমরা চলে আসি আমাদের পরেরটাতে। উম ওকে। কপসাইচুস স্যাওলারিস। ওকে। দাঁড়াও একটা সেকেন্ড। হুম। চলো, এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী এমসিকিউতে। ঠিক আছে? যাক, বৈজ্ঞানিক নামে তাহলে সবাই গ্র্যাজুয়েশন ডান, নাকি? সেরা, সেরা, সেরা। আচ্ছা, দেখো। তাহলে আর্কিগোনিয়েটের কারেক্ট অ্যান্সারটা কি হবে? আর্টোকার্পাসে। এর পরবর্তীটা কি? পেনিসিলিয়ামের কোষ প্রাচীর। কোনটি পেনিসিলিয়ামের কোষ প্রাচীর তৈরি করে? ঠিক আছে। পেনিসিলিয়ামের কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি তাহলে? পেনিসিলিয়ামটা আমাদের কোথায় থাকে? ফানজাইয়ের ভিতর থাকে, তাই না? আর ফানজাইয়ের কোষ প্রাচীরটা আমাদের কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে আমাদের কাইটিন দিয়ে তৈরি। ঠিক আছে। এরপরে আমরা চলে আসি আমাদের এই অংশটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে কোন ফ্লোটা আমার সঠিক। সেটা কি কীটতত্ত্ব, পরজীবী, অণুজীববিদ্যা, কৃমি, হিস্টোলজি, কোষ, নাকি শরীরবিদ্যা, রেচন? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে এই যে এই ধরনের ফ্লো চার্টের যে কোনটার সাথে কোনটার কানেকশন কারেক্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কীটতত্ত্বর সাথে কি পরজীবী দেয়? দেখো, কীটতত্ত্ব মানে আসলে কি? পোকা মাকড়, তেলা পোকা, যত পোকা আছে সেগুলা কিন্তু পরজীবী না, তারা কিন্তু নিজেদের খাবারটা নিজেরাই নিতে পারতেছে। ঠিক আছে, সেটার কিন্তু কানেকশনটা আমি ওইভাবে বলবো না। কীটতত্ত্ব মানে যে তার বেঁচে থাকার জন্য অন্য প্রাণীর উপর পুরোপুরি নির্ভর করতে হবে, সেটা কিন্তু না। পরবর্তীতে আমরা যদি এদিকে তাকাই, অণুজীববিদ্যা। অণুজীববিদ্যা কিন্তু কৃমি, আমরা অনেক সময় মনে করি যে কৃমি হচ্ছে একটা অণুজীববিদ্যার মধ্যে পড়ছে, কিন্তু আসলে কিন্তু না। কৃমি কিন্তু তোমার শরীরের বাহিরেও থাকতে পারে। অণুজীব হচ্ছে এমন একটা জিনিস, এটাকে তোমার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হয়। কৃমির ক্ষেত্রে কিন্তু সেই কনসেপ্টটা আসছে না। হিস্টোলজি কি? হিস্টোলজি হচ্ছে আমার কোষ নিয়ে যে আলোচনা,
হিস্টোলজি মানে কি টিস্যু নিয়ে, আর কোষ নিয়ে মানে কি সাইটোলজি। তার মানে কি এই সম্পর্কটাও ভুল, এই সম্পর্কটাও ভুল, এই সম্পর্কটাও ভুল। কারেক্ট অ্যান্সার কি হবে? শরীরবিদ্যা, রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়াটা মানে কি যেই প্রক্রিয়ার মাধ্যমে আমার শরীরের ভেতর থেকে নাইট্রোজেন ঘটিত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো যে বের হয়ে যাচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলে থাকি রেচন প্রক্রিয়া। ওকে। এরপরে, নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? ব্যাকটেরিয়া, প্যারামেসিয়া, মাশরুম নাকি ডায়াটম? দেখে আমাকে বলো তো যে কোনটার মধ্যে আমরা মাইসেলিয়াম দেখতে পাই। উম, অবশ্যই কি হবে? মাশরুম। মাশরুমটার দিকে আমরা যদি তাকাই, ওই যে ছোট ছোট সুতার মতো যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলে থাকি মাইসেলিয়াম। সুতার মতো কিছু অংশ থাকে না ছত্রাকের ভিতর, সেটাকে আমরা কি বলে থাকি? মাইসেলিয়াম। মাইসেলিয়ামটা আমাদের কোথায় থাকে? তার মানে মাশরুমে থাকে। ওকে। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়? হিস্টোলজি, ফিজিওলজি, সাইটোলজি নাকি মরফোলজি? দেখি, জৈব রাসায়নিক কার্যাদি এইটার ক্ষেত্রে দেখো, এগুলার ক্ষেত্রে আমরা অপশনের দিকে তাকাবো। যখনই আমরা এই ধরনের এমসিকিউ গুলা সলভ করব, আমাদের কাজ হবে যে আমাদের অপশনগুলার দিকে তাকা। হিস্টোলজি, হিস্টোলজি কি নিয়ে আলোচনা করে? টিস্যু। হিস্টোস মানে কি? টিস্যু। সাইটোস মানে কি? কোষ। মরফোলজি মানে কি? অঙ্গের সংস্থানটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে আলোচনা। তার মানে একটাও হবে না কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কি হবে? যেটা হচ্ছে ফিজিওলজি। অল গুড? ওকে। এরপরে, কোন প্রাণী বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত? এটা খুবই ছোট্টবেলার প্রশ্ন, সেটা হচ্ছে অবশ্যই মানুষ। এটা অনেকগুলা মানে একটা বোর্ডে এসেছিল। আচ্ছা, এরপর আসি, ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করেছেন? ক্যারোলাস লিনিয়াস আমাদের যে পুরো এই যে জীবজগৎ, এটাকে কয়টা ভাগে ভাগ করেছেন? 24-এর এ কে বলছে প্রথমে? সামিউল। ভেরি ভেরি গুড। সেটা কি হবে? অবশ্যই দুইটা ভাগে ভাগ করেছেন, তাই না? দুইটা ভাগে ভাগ করেছেন প্রথম দিকে সে। তারপরে কি, হুইটেকার এসে সেটাকে আরোটা পাঁচটা ভাগে যে ভাগ করেছেন সেটা আলাদা হিসাব, কিন্তু প্রথমে কিন্তু ক্যারোলাস লিনিয়াস দুইটা ভাগে ভাগ করেছেন। এখানে আবার কনফিউজড হয়ে যেও না, হুইটেকার আর লিনিয়াসের দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, এটা একটু মাথায় রেখো। ওকে। এরপর আসি, নিমফিয়া নাউচালি কোনটির বৈজ্ঞানিক নাম? দেখি এবার তোমরা কারা কারা বলতে পারো। একটু আগে চমৎকার ভাবে তোমরা বলে ফেলছো। অ্যাপিস ইন্ডিকা মৌমাছির বৈজ্ঞানিক নাম, আমের বৈজ্ঞানিক নাম না। আমের মধ্যে কে থাকে? ম্যাঙ্গোর ইংরেজি নামের কিছু অংশ, ম্যানজিফেরা ইন্ডিকা। ঠিক আছে। দেখি দেখি এটা কারা বলতে পারে। দেখা যাক। সেরা। তোমাদের সবার জন্য একটা করতালি যে তোমরা খুব চমৎকার ভাবে ধরে ফেলছো যে আসলে আমাদের মৌমাছির বৈজ্ঞানিক নাম অ্যাপিস ইন্ডিকা, আর আমাদের ম্যাঙ্গোরটা কি? ম্যানজিফেরা ইন্ডিকা। সেরা। এরকম স্টুডেন্ট দেখলে অনেক ভালো লাগে, সুপার স্টুডেন্ট। সেরা। ওকে। তাহলে এটা কি হবে? কেউই উত্তর দিতে পারতেছি না। শাপলা, নিমফিয়া নাউচালি, নিম দিয়ে নৌকা চলে বা নিম দিয়ে শাপলা চলে, সেটা দিয়েই তো বলছিলাম। আচ্ছা, এগুলো আসি আমরা একটু অ্যানালিটিক্যাল কিছু এমসিকিউ এখন আমরা সলভ করব। এগুলা বোর্ডে আসে আমাদের। প্রথম প্রশ্নটা যেটা বলা আছে যে কোনটি ইস্ট এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? ইস্ট এবং ব্যাকটেরিয়া দুইটার মধ্যেই আছে, দুইটা কিন্তু আলাদা রাজ্যের। এটা একটু মাথায় রেখেন। ইস্ট একটা রাজ্যের, ব্যাকটেরিয়া একটা রাজ্যের। ঠিক আছে। এখন দেখি এদের মধ্যে কোন অংশটাতে মিল আছে। এই যে প্রথম অপশন এককোষী, হ্যাঁ, ইস্টও এককোষী, ব্যাকটেরিয়াও এককোষী। নিউক্লিওলাস আছে। ব্যাকটেরিয়া কিন্তু প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক শব্দটার মানে কি? আদি নিউক্লিয়াস। তার মানে তার নিউক্লিয়াসটা কিন্তু কি সুগঠিত অবস্থায় নেই, সবকিছু ছড়ানো ছিটানো। নিউক্লিওলাসটাকেও তুমি ওভাবে খুঁজতে পারবে না।
দ্বিবিভাজন একদমই না। আর উন্নত টিস্যুতন্ত্রের তো প্রশ্নই আসে না। তারা কখনোই উন্নত হবে না, তারা অনুন্নত। শুধুমাত্র প্লান্ট থেকে অ্যানিমেলিয়া এই অংশটাতে উন্নতটার দিকে যেতে থাকে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে এ, এক কোষী। বুঝতে পারছি? এই দুইটা পয়েন্টকে আমরা ক্লিয়ার হয়েছি? একটু আপুকে বলেন। কারোর কমেন্ট দেখা যাচ্ছে না। একটু বলেন যে এই পর্যন্ত কি আমরা বুঝতে, এই যে এখন দেখা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, এরপরে আসি আমরা আরেকটু অ্যানালিটিক্যাল একটা জিনিস পড়বো। আমাদের বইয়ের যদি একটা পৃষ্ঠার দিকে তাকাও, সেখানে একটা শ্রেণীবিন্যাস দেওয়া আছে। শ্রেণী, পর্ব, রাজ্য, গোত্র, গণ, প্রজাতি, এই অংশগুলা মানুষের ক্ষেত্রে যে অংশটা, এটা আমরা একটু মনে রাখবো। যেমন রাজ্য কি আমাদের অ্যানিমেলিয়া, পর্ব কি কর্ডাটা, শ্রেণী কি ম্যামেলিয়া, বর্গ কি প্রাইমেট, গোত্র কি হোমিনিডেই, গণ কি হোমো, প্রজাতি কি হোমোসেপিয়ান্স। তোমার প্রশ্নটা করা হচ্ছে কোন ক্রমটাকে আমি কারেক্ট বলবো। তার জন্য আমার কি জানতে হবে? কোনটার পর কোনটা আসছে। প্রথমে কি আসে? রাজ্য। রাজ্য পুরা পুরো প্রজাতিকে নিয়ে আমি চিন্তা করব। অ্যানিমেলিয়া মানে আমার পুরো অ্যানিমেলিয়া। এরপরের ধাপটা কি আসবে, এটাকে আমি ছোট্ট করে করে নিয়ে আসতেছি। রাজ্য হচ্ছে সবচেয়ে বড়, এরপর আমি আস্তে 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 এভাবে ছোট করে নিয়ে আসবো। পরের ছোট অংশটাতে আমার কি আসে? পর্ব। পর্ব মানে কি করডাটা। করডাটা আমি কেন বলবো? যাদের তোমার কি থাকে, একটা মেরুদণ্ডের প্রথম অংশ অর্থাৎ নটোকোট থাকে জীবনের কোন একটা পর্যায়ে। আমরা যখন ভ্রূণ অবস্থা থাকি তখন কিন্তু নটোকোটটা থাকতেছে। শ্রেণীতে আসলে আমরা কি ম্যামেলিয়া। ম্যামেলিয়া কারণ কারণ আমরা মায়ের বুকের দুধ খেয়ে বড় হচ্ছি। বর্গতে কি প্রাইমেট। প্রাইমেট শব্দটার মানে কি আমি কোন একটা কিছুকে কি করি, আঁকড়ে ধরে রাখতে পারছি। গোত্র হোমিনিডে। সবসময় মনে রাখবা ফ্যামিলি বা গোত্র নিয়ে আমি যখন চিন্তা করব, এদের শেষে ডিএই এই শব্দটা থাকে। কোন শব্দটা থাকবে? ডি এ ই, গোত্র বা হোমিনিডে। ক্লিয়ার? এরপরে আসি গণ। গণ মানে কি হোমো, আর প্রজাতি মানে কি সেপিয়েন্স। তাহলে আমাদের এখানে দেখি কোনটা কারেক্ট অ্যান্সার, দেখি তোমরা এখন বলতে পারো কিনা কোনটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, মিরাজ বলছে সি। চলো দেখি। ভেরি গুড। তাহলে কি হচ্ছে? ম্যামেলিয়া, প্রাইমেট, হোমিনিডে। ভেরি সিম্পল। প্রথমে আমি কি বলছি? আমরা ম্যামেলিয়া কারণ আমরা মায়ের বুকের দুধ খেয়ে বড় হচ্ছি, লোম আছে, চুল আছে। পরের পয়েন্টটা কি ছিল? কোনো কিছুকে আঁকড়ে ধরছি। এরপরে কি ডিএই মানে কি কি বলছিলাম? তোমার যে অংশটাতে আমাদের কি থাকে, আমাদের যে অংশগুলাতে আমাদের গোত্র বা ফ্যামিলি নিয়ে আলোচনা করি, তার শেষে কোন শব্দ তিনটা থাকবে? ডিএ। জাস্ট এইটা জাস্ট মনে রেখে তুমি এর উপরে কয়টা পর্ব নিচে কয়টা পর্ব, এটা যদি একটু মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই টাইপসের এমসিকিউ গুলো আমরা অ্যান্সার করতে পারবো। মুখস্থ না করে জাস্ট একটা মনে রাখো যে গোত্র যেগুলা সেগুলোর পরে কে থাকে? ডিএই। তার মানে প্রথমে কয়টা কি কি থাকবে আর নিচে কয়টা কি কি থাকবে, সে অনুযায়ী আমার কি করতে হবে? আলোচনা করতে হবে। ওকে, ঠিক আছে। চলো, কোনটিতে সালোক সংশ্লেষণ হয়? আরেকটা অ্যানালিটিক্যাল একটু ভিতরের দিক থেকে প্রশ্ন, যে কোনটাতে সালোক সংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণ হয় মানে কি, তার ভেতরে একটা অঙ্গাণু থাকতে হবে, ঠিক প্লাস্টিড রূপ ক্লোরোপ্লাস্ট, যেটা তাকে কি করতে পারবে? তার মধ্যে খাদ্য প্রস্তুত করতে পারবে। তোমাদের কি মনে হয় অ্যামিবা, হাইড্রা, ইস্ট তারা কি খাদ্য প্রস্তুত করতে সম্ভব, নাকি ডায়াটম খাদ্য প্রস্তুত করতে সম্ভব? অবশ্যই কি হবে? আমার শৈবাল। শৈবাল হচ্ছে এমন একটা প্রোটিস্টার একটা অংশ, যেটার কিন্তু তোমার কাণ্ড পাতা সবকিছু থাকে, অর্থাৎ দেখতে অনেকটা সবুজ বর্ণের হয়। যেহেতু তার সবুজ বর্ণের হয়ে থাকে, বুঝতে হবে সে সালোক সংশ্লেষণে অনেকটাই কি সক্ষম বা ভালোভাবে কাজ করতে পারে। ক্লিয়ার? চলো, এরপর আসি মানুষের রাজ্য অ্যানিমেলিয়া হওয়ার কারণ কি। আরেকটা অ্যানালিটিক্যাল প্রশ্ন, দেখো বৈশিষ্ট্য থেকে এমসিকিউ চলে আসছে। আমরা কি করব? এগুলা পড়ার ক্ষেত্রে আমরা একটু অপশনগুলোর দিকে তাকাবো। এর আগের এমসিকিউটাকে আমরা বুঝতে পারছি। 28 নম্বর এমসিকিউটা সালোক সংশ্লেষণ আপু কেন বললাম ডায়াটমে। কাদের সালোক সংশ্লেষণ হবে? যারা নিজের খাবার তৈরি করতে পারবে। কারা তৈরি করতে পারে? যাদের ভেতর একটা প্লাস্টিড থাকে সবুজ বর্ণের। সেই সবুজ বর্ণের প্লাস্টিডটা কাদের থাকে? অবশ্যই ডায়াটমের।
হাইড্রাতে তো সালোক সংশ্লেষণ হবে না বাবা। হাইড্রা তো একটা প্রাণী যেটাকে যেখান থেকে তুমি কাটো তার সংখ্যা এভাবে ওভাবে 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 বৃদ্ধি পেতে থাকবে। কারেক্ট অ্যান্সার হবে ডি, ডায়াটম। ডায়াটম একটা শৈবাল, তার ভিতর ক্লোরোপ্লাস্ট থাকে যেটা মূলত তার খাদ্য প্রস্তুত করতে সাহায্য করতে পারে। সালোক সংশ্লেষণ তারাই পারবে যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক জাতীয় কোনো অঙ্গাণু থাকবে। হাইড্রা তো এমন একটা জীব যেটাকে তুমি যতভাবে কাটো সেটা তার অংশ বৃদ্ধি করবে, তার ভিতর সবুজের কোনো কিছু থাকে না। ঠিক আছে, একটু অ্যানালিটিক্যাল প্রশ্নের দিকে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি। রাজ্য অ্যানিমিলিয়া হওয়ার কারণ কি? দেখি কোন বৈশিষ্ট্য আমার সাথে মিলে। আমার কি সরল টিস্যুতন্ত্র থাকে? না। আমি এত উন্নত একটা প্রাণী, আমার সরল থাকবে না, আমার কঠিন কিছু থাকবে। প্রাককেন্দ্রিক অবশ্যই না, আমার নিউক্লিয়াস খুবই সুন্দর। স্বভোজী, আমি এইটা আমার ডেমেরিটস, আমি আমার নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারি না। কারেক্ট অ্যান্সার আমি কাকে দেখাবো? জটিল টিস্যুতন্ত্রকে সুন্দরভাবে দেখাবো। চল, এই যে চিত্রটা আম্পু দেখাচ্ছে এখানে, ঠিক আছে, তোমরা কি দেখতে পাচ্ছ চিত্রটা? ওকে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে চিত্রটা? আগেই 30-র অ্যান্সার বলে দিছে। দেখো, এই চিত্রটাতে দেখো, এটা একটু সর্পিল আকার একটা ছোট্ট অণুজীব যেটা একটু সবুজ এবং নীল। ঠিক আছে, সবুজ এবং নীল এই যে জীবাণুটা বা এই যে অণুজীবটা, সেটার একটা বিশেষ নাম আছে। সেটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলে থাকি তোমার নষ্ট। পেনিসিলিয়াম হবে না, কারণ পেনিসিলিয়াম কি হয়ে থাকে? সাদা বর্ণের। স্পাইরোগাইডাও হবে না। তারপর আসি অ্যাপিস, অ্যাপিসও হবে না। কারেক্ট অ্যান্সার কি হবে? নস্টক হবে। এরপরে এই যে চিত্রের যে তুমি জীবটা দেখতে পেলে, সেটাকে একটু ভালোভাবে অ্যানালাইজ করি। পরের প্রশ্নটা এটা বিষয়, পরীক্ষাতে কিন্তু তোমাদের এরকমই প্রশ্ন আসবে। একটা উদ্দীপকের পরবর্তীতে দুইটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? যেমন দেখো, এই যে চিত্রের যে জীবটা যেটা নষ্টক, সেটা আমি কিসের বৈশিষ্ট্য বলো তো? কার উদাহরণ? মনেরার উদাহরণ। এখন মনেরা তো একটা প্রোক্যারিওট, তাই না? তার নিউক্লিয়াসটা সুগঠিত নয়, তাহলে তার নিউক্লিয়াসের ভেতর যার নিউক্লিয়াসই সুগঠিত নয়, তার কোষে কি বাকি জিনিস থাকবে? বলো তো। যার নিউক্লিয়াসই ঠিকঠাক অবস্থায় নেই, তার কি বাকি জিনিস থাকবে তার ভেতরে? উম দেখি। থাকবে না অবশ্যই, তার ভেতরে বাকি অঙ্গাণুগুলাও থাকবে না। তার মানে কি তার ভেতর এই যে মাইটোকন্ড্রি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না। কিন্তু প্রশ্ন কি আসে, আপু রাইবোজোম কেন থাকবে? আপু সবসময় ক্লাসে পড়ানোর সময় একটা কথা বলি, যেটাই প দিয়ে তৈরি হচ্ছে সেটা মানে কি প্রাণ। যেমন পানির অপর নাম জীবন, তেমনি আমাদের শরীরের সবকিছু চালানোর জন্য প দিয়ে আরেকটি উপাদান আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটাকে বলি প্রোটিন। তার মানে এই যে অণুজীবটাকে আমি দেখালাম নীলাভ সবুজ শৈবাল, তার কিন্তু জীবন আছে। তার মানে তার বেঁচে থাকার যে প্রয়োজন, আর বেঁচে থাকার প্রয়োজনের জন্য কোন উপাদানটার প্রয়োজন? সেটা হচ্ছে কি? প্রোটিন। তাহলে প্রোটিনটা যে তৈরি করে সেই অঙ্গাণুটা অবশ্যই থাকবে। তাহলে সেই অঙ্গাণুটার নাম কি? সেটার নাম হচ্ছে রাইবোসোম। তাহলে তার ভিতর কোনটা কোনটা থাকে না? এক নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, দুই নাম্বার হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার ভিতর থাকবে না। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি। আরেকটু আমরা সামনে আগাবো। তা আজকে আমি তোমাদের মূলত প্রথম এবং তৃতীয় চ্যাপ্টারটা কভার করছি। এরপর দিন অর্থাৎ ঠিক মার্চের 2 তারিখ এই একই সময় আমি তোমাদের ক্লাস নিব অধ্যায় 2 অর্থাৎ জীবকোষ এবং টিস্যুর ওপর। বোর্ডের যতগুলা প্রশ্ন আছে সবগুলাকে একসাথে করে নিয়ে এসে আমরা একসাথে সলভ করব। ঠিক আছে? সলভ করতে করতে একসাথে আমরা ভুল করব, সলভ করতে করতে আমরা একসাথেই শিখবো, যেন আমাদের জিনিসগুলো মাথায় থাকে অনেকদিন। ঠিক আছে, চলো। ওকে, এই পর্যন্ত আমরা সব বুঝতে পারছি? একটু আপুকে জানান, একটু আপুর সাথে কথা বলেন, কমেন্ট একটু জানান আপুকে। ওকে, কেমন লাগছে এমসিকিউ মিশন? কেমন লাগছে সেটা একটু আপুকে বলো। মনে হচ্ছে যে এই এমসিকিউ মিশনটা করে আমার উপকার হবে? কি মনে হচ্ছে তোমাদের, কি মনে হচ্ছে সেটা জানতে চাই। হুম, একটু বলেন আপুকে কমেন্টে।
কেমন লাগছে এমসিকিউ মিশনটা, কেমন লাগছে? ওকে। আচ্ছা, তো আমরা আসি একটু গোল আলুর বৈজ্ঞানিক নাম নিয়ে। গোল আলুর বৈজ্ঞানিক নামটাও কিন্তু আমাদের ছোট্ট একটা অংশে মূলত লেখা ছিল, তাই না? তাহলে এটার আমার উত্তর কি হবে বলো তো? অ্যান্সার হবে আমার সোলানাম টিউবারোসাম। একদম আমার বইয়ের ভেতরের যে অংশ ছিল সেখানে কিন্তু এই এমসিকিউর লাইনগুলা ছিল। তাই আমাদের বইয়ের ভেতরের যে লাইনগুলো আছে সেগুলো একটু ভালো করে আমাদের পড়তে হবে। এরপর একটু বইয়ের বাইরে একটা জিনিস, সেটা হচ্ছে জাকেরানা ঢাকা ব্যাংকটির বৈজ্ঞানিক নামকরণ কে করেছেন? কাজী জাকির হোসেন, ক্যারোলাস লিনিয়াস, সাজেদ আলী হাওলাদার, নাকি মার্গুলিস? এই ডি, বি আর ডি তো একদমই হবে না। ঠিক আছে, এই দুইটা একদমই হবে না। অপশনের যে ফাইটটা হবে সেটা হচ্ছে আমার অপশন এ এবং অপশন সির মধ্যে। ঠিক আছে, কি মনে হয়? ওকে, ঠিক আছে। তো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? সাজেদ আলী হাওলাদার। দেখছো, বোর্ডে কিন্তু এমন কিছু প্রশ্ন চলে আসতে পারে। এরপর আমরা একটু চিত্রটার দিকে ভালোভাবে লক্ষ্য করব। সেটা হচ্ছে এখানে চিত্র এ এবং বি। এটা তো বুঝতেই পারছি আমরা অ্যামিবা, আর এটা কি, ফানজাই। অপশনগুলোর দিকে তাকাই যে আমার প্রশ্নটা কি চাচ্ছে, যে উভয় ক্ষেত্রে আমি দেখব এমন অংশগুলা: নিউক্লিয়াস সুগঠিত, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কি মনে হয় তোমাদের? ওকে, দেখো এটা হচ্ছে অ্যামিবা, এটা হচ্ছে ফানজে। আমি এখন বৈশিষ্ট্যগুলা মিলাবো। প্রথম বৈশিষ্ট্য, নিউক্লিয়াস সুগঠিত, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, এটা তো একজন করে কিন্তু আরেকজন করে না। শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ কিন্তু আবার দুজনই করে থাকে। তাহলে কারেক্ট অ্যান্সারটা আমার কি হচ্ছে? এক এবং তিন। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটা কিন্তু তোমার সব জায়গাতে কিন্তু ঘটবে না। ঠিক আছে, এরপর আমরা চলে যাই আরেকটা এরকম প্রশ্ন। আমার এসে দেওয়া আছে ধান, টিতে দেওয়া আছে ব্যাঙ। আমাকে বলা হচ্ছে যে দুইটার জন্য প্রযোজ্য বৈশিষ্ট্য কোনটা। ঠিক আছে, প্রথমটা আসি পরভোজী, বহুকোষী, যৌন জনন ঘটে। পরভোজী, তোমার কি মনে হয় এই যে ধান, যে এত কষ্ট করে নিজের খাবার নিয়ে বৃদ্ধি পাচ্ছে, সে কি পরভোজী হতে পারে? পারে না। বহুকোষী ঠিক আছে, যৌন জনন ঘটে সেটাও ঠিক আছে। কারেক্ট অ্যান্সার কি হবে? দুই এবং তিন। বহুকোষী প্রশ্নগুলা যেহেতু তোমাদের প্রবলেম হয়, দেখো আপু কিভাবে দাগাচ্ছি। আপু কিন্তু অপশনগুলা পড়ছি, প্রশ্নটা পড়ছি। প্রথমে আপু প্রশ্নটা পড়ে আমি এই অপশনগুলার দিকে তাকাচ্ছি, যে দেখছি যে কোন বৈশিষ্ট্য, কোন অপশনটাকে আমি প্রথমে আউট করব। যাকে আমি আউট করব সে আউট, বাকি যে অপশনগুলা থাকে সেগুলোর মধ্যে আমি দেখব যে কোনগুলো এই দুইটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট, সেগুলাই কিন্তু আমি দাগাচ্ছি। এই জিনিসগুলা খুব ভালো করে মনে রাখবে এমসিকিউ দাগানোর সময়। এরপরে চলে আসি যে নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পায়। ছাতার মতো ছোট ছোট জীব, উদ্দীপকের জীবটি কোন রাজ্যে? সেটা কি মনেরা, প্রোটিস্টা, ফানজি, নাকি কি প্ল্যান্টি? কি মনে হয়? ছোট ছোট ছাতার মতো, ব্যাঙের ছাতা, তার মানে কি এটা অবশ্যই কি হবে? ফাঙ্গি নিয়ে আমি আলোচনা করছি। এই যে উদ্দীপকের যে জীবটা, যেটা কি ছোট ছোট ছাতার মতো, সেটা কি মৃত জীবদেহের উপর জন্মে, ভিন্নধর্মী গ্যামেটের মিলনে সৃষ্টি হয়, কাইটিন নির্মিত কোষপ্রাচীর দ্বারা গঠিত? তিনটা অপশনের মধ্যে একটা অপশন আমি পুরোপুরি ক্লিয়ার, কাইটিন নির্মিত কোষপ্রাচীর দ্বারা গঠিত। এরপর আসি প্রথম দুইটা অপশনে। প্রথম অপশনে বলা হচ্ছে যে মৃত জীবদেহের ওপর জন্মে, পরেরটা বলা আছে ভিন্নধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি করে। আচ্ছা, ব্যাঙের ছাতা তার মানে ফানজাই, সে কি এরকম ভিন্নধর্মী গ্যামেটের মিলনের কারণে বংশবৃদ্ধি ঘটে, নাকি অন্য কোনো প্রক্রিয়ায় ঘটে থাকে? তাহলে কারেক্ট অ্যান্সারটা আমাদের কি দাঁড়াচ্ছে? এক এবং তিন। ভিন্নধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি ঘটে গাছ এবং অ্যানিমেলিয়া, অর্থাৎ প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়ার রাজ্যে। বাকি কোনো রাজ্যের কিন্তু এইভাবে হবে না। তাই বহুপদীগুলো আমি যখন দাগাবো, প্রশ্ন পড়ার সাথে সাথে আমার অপশনগুলার দিয়ে নিয়ে একটু চিন্তা ভাবনা করে তারপর আমার দাগাতে হবে। ঠিক আছে, ওকে।
তো 2 মার্চ দেখা হবে, এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার নিয়ে মূলত বিগত বছরে বোর্ডগুলোতে যতগুলা প্রশ্ন আসছে সেগুলা। তো আমি যদি একটু ছোট্ট করে একটু অ্যানালিসিস করে নিয়ে আসি, প্রথম কথা ভৌত এবং ফলিতর অংশটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা মনে রাখো, হয় ফলিত বা ভৌত, মনে রেখে তাকাও। তারপরেরটা হয় বৈজ্ঞানিক নাম নিয়ে। বৈজ্ঞানিক নামে দেখবে এই যে অনেকগুলোর মধ্যেই কিন্তু মিল মিল থাকে, যেমন ম্যানজিফেরা ইন্ডিকা বা অ্যাপিস ইন্ডিকা। সেই ক্ষেত্রে কিন্তু কি করতে হবে, আমাদের স্পেসিফিক্যালি মনে রাখতে হবে ম্যাঙ্গো ম্যানজিফেরা। শাপলা মানে কি নিমফিয়া নাউচালি, দোয়েল মানে কি কপসাইচুস স্যাভলারিস। এইভাবে আমাদের জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে? তো আমাকে বলো, প্রথম চ্যাপ্টারের প্রত্যেকটা এমসিকিউ কি আমরা সব ক্লিয়ার, বুঝতে পারতেছি এমসিকিউ গুলা? একটু আপুকে ঝটপট আমরা কমেন্টে বলে দিব, তারপর আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারটা শুরু করে দিব। ওকে। সামনে থেকে ক্লাস নিলে ভালো হতো। ঠিক আছে। আচ্ছা, একটু বলেন আপুকে যে কেমন লাগতেছে এমসিকিউ মিশনটা। আচ্ছা, ফোর্থ চ্যাপ্টার আসছে, এই যে দেখো রুটিনে ফোর্থ চ্যাপ্টার তোমার চলে আসবে মার্চের 6 তারিখ। সেকেন্ড চ্যাপ্টার থেকেও কিন্তু এমসিকিউ গুলো একটু পেঁচানো আসে। তাই নেক্সট দিন অর্থাৎ মার্চের 2 তারিখ অবশ্যই অবশ্যই থাকবা সবাই, প্রতিটা দিনই। আপু চেষ্টা করব প্রত্যেকটা এমসিকিউ যাতে তোমাদের সলভ করে দিতে পারি এবং তোমরা যেন বুঝতে পারো যে এমসিকিউ গুলো আসলে কিভাবে আসে বা আমি কিভাবে অ্যান্সার করব। এতক্ষণে তো আপুর সাথে সলভ করতে করতে আমরা বুঝে গিয়েছি যে কোন টাইপসের এমসিকিউ আমার এই চ্যাপ্টার থেকে আসবে, কোন অংশটা আমার কিভাবে পড়তে হবে বা আমার দাগাতে হবে কিভাবে। ঠিক আছে। ওকে। দিয়া বলছে ক্লিয়ার, আতিকুল বলছে। বাকিদের কি অবস্থা, কেমন লাগছে মিশনটা এমসিকিউ? তোমাদের থেকে একটু ওপিনিয়ন নেই। হুম হুম হুম। ওকে, অল ক্লিয়ার। ক্লিয়ার। কি মনে হচ্ছে এমসিকিউ মিশনটা করলে আগামীতে কি এসএসসি তে খুব ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ আমাদের সাথে? ঠিক আছে, সেরা। চলো, এবার আমরা 3 নাম্বার চ্যাপ্টারে চলে আসব। সেটা কিন্তু আরো একটু গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে তোমার বেশিরভাগ আসে বহুপদী টাইপসের প্রশ্ন, কারণ এখানে প্রত্যেকটা ধাপের কিছু বৈশিষ্ট্য আছে, তাই জিনিসগুলাও কিন্তু আমাদের একটু ওভাবেই পড়তে হবে। প্রথমে দেখো, অ্যাস্ট্রারে বিচ্ছুরিত হয় কোন ধাপে? অ্যাস্ট্রারে কোনটাতে দেখি, উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? প্রাণী কোষে দেখি। কি দেখতে পাই আমরা? এক প্রকার আলোর বিচ্ছুরণ দেখতে পাই, আলো বিচ্ছুরিত হয়। যে আলোটা বিচ্ছুরিত হয়ে হয়ে পরবর্তীতে সেটা স্পিন্ডল তন্তুর মতো গঠন করে। দেখি আমি কয়টা বোর্ডে আসছে, অনেকগুলা বোর্ডে কিন্তু আমাদের এই সেম প্রশ্নটা কিন্তু চলে আসছে। দেখছো, ঢাকা বোর্ড 25, সিলেট বোর্ড 19, ঢাকা বোর্ড 17। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটার কারেক্ট অ্যান্সারটা আমার কি হবে? সেটা কি প্রোফেস, প্রোমেটাফেস, প্রোমেটাফেস নাকি অ্যানাফেস? আসো দাগাই। অ্যানাফেস কখনোই হবে না, কারণ অ্যানাফেসে সেই ক্ষেত্রে পুরোপুরি তৈরি হওয়ার পর আমার এখানে আলাদা হওয়ার একটা ব্যাপার আসে। প্রোমেটাফেজেও কিন্তু একদম শুরুর দিকে আমাদের একটা ব্যাপার আছে। প্রোফেজের ধাপটা আমরা চিন্তা করলে তার পরবর্তী, আর মেটাফেজে তো একদম মোটা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হচ্ছে? প্রোমেটাফেজ। অপশনটা দেখো আপু, কিন্তু প্রথমে অপশনগুলোকে আউট করে দিলাম, অ্যানাফেসকে আউট করলাম, মেটাফেসকে আউট করলাম। শেষে থাকে কি? প্রোফেস আর প্রোমেটাফেস। প্রোফেসের সময় আমি অলরেডি শিওর হয়ে যাচ্ছি যে আমার সবকিছু পুরোপুরি প্রিপেয়ার আছে, এখন আমি সামনের দিকে আগাবো। আমি এখন আগাচ্ছি, সেইটা কিন্তু আমার প্রোফেস ধাপ, সবকিছু অলরেডি প্রিপেয়ার। তার আগের ধাপটা কি? প্রো মেটাফেস। তাহলে আমার এই যে বিচ্ছুরিত হয়ে স্পিন্ডল তন্তু যে সৃষ্টি হবে সেটা কোথায় হচ্ছে? প্রো মেটাফেস ধাপে হচ্ছে। এই যে দেখো, প্রো মেটাফেস ধাপটা কিন্তু এরকম হয়ে থাকে, এরকম। এই যে এরকম, এটাকে আমি বলি অ্যাস্ট্রারে। এরা পুরোপুরি বিচ্ছুরিত হয়ে এইভাবে আমার ক্রোমোজোমটা তৈরি করে। এই যে স্পিন্ডল তন্তুগুলো অ্যাস্ট্রারে থেকে তৈরি হলো, যার সাথে ক্রোমোজোম যুক্ত অবস্থায় আছে। তাহলে এই পুরো ধাপটা কি? প্রো মেটাফেস। মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার একে অপরকে ছেড়ে দূরে সরে যাবে? সেটা কি প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস নাকি অ্যানাফেস? সেন্ট্রোমিয়ারের কথা আমরা প্রোফেস বা প্রোমেটাফেস ওভাবে চিন্তা করি না, নাকি চিন্তা করি? বলো দেখি, বিভাজন শুরু হয় কোন ধাপে? বাহ, কি সুন্দর কমেন্ট।
ঠিক আছে, তো এটা আমাদের কি হবে, মেটাফেজ হবে। দেখো, মাইটোসিসের কোন ধাপে আমার সেন্ট্রোমিয়ার মানে কি, ক্রোমোজোমটা যেটার সাথে যুক্ত অবস্থায় আছে, সেটা কি আমার প্রোফেস হবে নাকি প্রোমেটাফেস হবে, অ্যানাফেস নাকি মেটাফেস? এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আউট করব প্রোফেস আর প্রোমেটাফেসকে আমি এখানে আউট করে দিব। এই ক্ষেত্রে কি আমার সেন্ট্রোমিয়ারের কথা আসতেছে না, আমার সেন্ট্রোমিয়ারের টপিকটা পুরোপুরি চলে আসে আমার মেটাফেসে। ওকে, দেখো, মেটাফেজে আর অ্যানাফেজে, অ্যানাফেজে তো আমার সেন্ট্রোমিয়ারের বিভাজনটা পুরোপুরি হয়ে যায়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার একে অপরকে রেখে পুরোপুরি দুই প্রান্তে দুই ভাই ব্রাদার চলে যায়। তাহলে শুরুটা হয়, দেখো প্রশ্নটাতে আপু কি বলছি, শুরু মানে শুরু হচ্ছে তাদের দুই ভাইয়ের মধ্যে, এই যে সেন্ট্রোমিয়ার, যে দুই ভাই একে অপরের সাথে ছিল তাদের মধ্যে বিভেদটা কিন্তু এই যে শুরু হচ্ছে, শুরু হওয়ার ধাপটা কিন্তু হয়ে থাকে মেটাফেসে। তো একটা কথা আমি বলে রাখি, এই প্রশ্নটা এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ গুলা যখন আমি দাগাবো, আমি এই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ পড়বো। কারণ এখানে যদি সেন্ট্রোমিয়ারের বিভাজন না হয়ে শুরু শব্দটা না থাকতো, তাহলে কিন্তু অ্যানাফেস দাগালো কারেক্ট হয়ে যেত। কিন্তু আমার এখানে কি আছে, শুরু শব্দটা আছে, মানে শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার কি হবে, সেই ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমার মেটাফেস। ঠিক আছে, ওকে, একটা সেকেন্ড। আম, একটা মিনিট একটু তার। ওকে, এখন তো আশা করি আপুকে দেখা যাচ্ছে পারফেক্টলি। ওকে, হুম, চলো, মেটাফেজের ধাপগুলো আমরা এখন একটু ঝটপট দেখে ফেলি, যে কি হচ্ছে মেটাফেজে মূলত আমাদের কি হয়। এই যে তোমার শুরু হলো তোমার সেন্ট্রোমিয়ারের আলাদা হওয়া, এবং একই সাথে কি হচ্ছে দেখো, এরা কিন্তু মাঝ বরাবর চলে আসছে, সবচেয়ে মোটা এবং খাটো দেখায় ক্রোমোজোম গুলাকে, তাই না? সবচেয়ে মোটা এবং খাটো দেখায়, এবং এগুলো একদম মাঝ বরাবর, মাঝ বরাবর অংশটাকে আমরা কি বলি, বিষুবীয় অঞ্চল বলি। তাহলে দেখো, এখন অবধি আমরা যতগুলা ধাপ পড়েছি, প্রত্যেকটা ধাপের কিন্তু কিছু স্পেসিফিক পয়েন্ট আছে। যেমন প্রো মেটাফেজের যে ধাপটা, সেই ক্ষেত্রে আমার কি হয়, আস্তে আস্তে তোমার যে ক্রোমোজোম গুলা সেগুলো আস্তে আস্তে একটু মোটা হয়ে যায়, এবং এর ভেতরের যে তরলটা সেটা কিন্তু বের হতে থাকে। পরবর্তী ধাপে আমাদের চলে আসি প্রোফেজ। প্রোফেজ ধাপটাতে আমার আস্তে আস্তে অ্যাডস্ট্রা রে প্রাণী কোষে, সেখান থেকে আমার স্পিন্ডল তন্তু তৈরি হয়। উদ্ভিদ কোষে দেখা যায় স্পিন্ডল তন্তুর তৈরি হওয়ার পর ক্রোমোসোমগুলোর সাথে যুক্ত অবস্থায় থাকে, এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার যে মেমব্রেনটা সেটারও কিন্তু বিলুপ্তিটা অনেকটাই হতে থাকে। মেটাফেজে যখন আমি আসি, আমার নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, আমার ক্রোমোসোমগুলা মাঝ বরাবর আসে এবং ক্রোমোসোমগুলাকে অনেক মোটা এবং খাটো দেখায়। ঠিক আছে, এই যে দেখো, পরের প্রশ্নটাই একবার দেখো, কয়টা বোর্ডে এই সেম প্রশ্নটা চলে আসছে, যে কোন ধাপে ক্রোমোসোম সর্বাধিক খাটো এবং মোটা দেখায়। কি হবে আপু, একটু আগেই বলেছি, সেটা কি, মেটাফেজ। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এরপরে দেখো, এইগুলা পিকচারগুলা খুবই গুরুত্বপূর্ণ। টু এন থেকে দুইটা কোষ তৈরি হলো, টু এন টু এন, এরপরে যে দুইটা কোষ তৈরি হলো সেখানেও কিন্তু কি টু এন টু এন টু এন টু এন। তাহলে দেখো, এখানে কোথাও কি তোমার ক্রোমোসোম সংখ্যা হ্রাস পাচ্ছে, পাচ্ছে না কিন্তু। শুরুতে যা, মাঝেও তা, শেষেও তা, প্রত্যেকটা ধাপেই ক্রোমোসোম সংখ্যা সমান। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারতেছি, এটা আমার কোন বিভাজন, মাইটোসিস না মিওসিস? অবশ্যই এটা আমার কি হবে, মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের সাথে আমি দেখি কোন বৈশিষ্ট্যটা মিলে, নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় না, জনন কোষের সৃষ্টি না, হ্রাসমূলক কখনোই নেই, এখানে আমার সব জায়গায় সমান সমান ক্রোমোসোম। কারেক্ট অ্যান্সার কি হবে, অপশনে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। একটা পয়েন্ট মনে রাখবা, জনন কোষ যখন তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার
মিওসিস প্রক্রিয়া, কিন্তু কোন একটা কিছু যখন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দুইটা 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 চারটা, অর্থাৎ তাদের সংখ্যা যখন বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাইটোসিস প্রক্রিয়া হয়। সৃষ্টি, সৃষ্টিতে মিওসিস জনন কোষের ক্ষেত্রে, আর যখন সংখ্যা বৃদ্ধির পয়েন্ট আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাইটোসিস প্রক্রিয়া ফলো করি। চলো, এই যে বহুকোষী জীবের, এরপরে আসি। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কি? অ্যানাফেজের খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, যে ইংরেজি বর্ণমালার V, L, J, I, এই যে এই ধাপগুলাতে মূলত এদেরকে আমরা দেখতে পাই, এদের কিন্তু আলাদা কিছু নাম আছে। এই যে খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, যেখান থেকে বলা যায় MCQ অনেক অনেক বার আসে। কি? ভি হলে মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো। আমার এখানে জানতে চাচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক কি, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? জে। এরপরে এই যে দেখো, একটু আগে আমরা করেছিলাম কি, প্রত্যেকটা ধাপে আমার ক্রোমোসোম সংখ্যা সমান সমান ছিল, 2n মানে 2n, প্রত্যেকটা ধাপেই সেম সেম, কোনো কমতি ছিল না। কিন্তু এখনের MCQটা তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো এদের কিন্তু কি হচ্ছে, কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে যেই কোষ বিভাজনে আমার কোনো একটা কিছু হ্রাস পায়, সেই কোষ বিভাজনটাকে আমরা কি বলি? মিওসিস। আর মিওসিস কোষ বিভাজনের একদম সব শেষে যে আমার কয়টা অপত্য কোষ সৃষ্টি হয়? চারটা। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? 4। MCQটাকে আমরা ক্লিয়ার হয়েছি? হুম। এখন দেখতে পাচ্ছি ক্লিয়ার। দেখি। হুম হুম, সেরা। ওকে। হুম। ক্লিয়ার, চলো। এখন দেখো, এই যে এই প্রক্রিয়াটা অর্থাৎ মিওসিস প্রক্রিয়ার আমি কিছু বহুপদী প্রশ্ন সলভ করব। প্রথমটা, নিউক্লিয়াস কি আমার এখানে একবার বিভাজিত হয়? প্রথমেই তারা বলে দিছে যে এই অপশনটা হবেই না। আমি জানি মিওসিসকে আমি কেন রাসমূলক বিভাজন বলতেছি, কারণ এখানে আমার নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হয়? 1, 2, দুই ভাবে বিভাজিত হচ্ছে। তার মানে প্রথমেই আমাকে বলে দিছে যে উত্তরটা হবেই না। আমি ঝটপট কি দাগায় ফেলবো যে 1 নাম্বার অপশন আমার হবেই না। আমার কারেক্ট অ্যান্সার কি হবে? 2 এবং 3। অবশ্যই মিওসিস আমার জননকোষ সৃষ্টি করে এবং পরবর্তীতে ডিপ্লয়েড কি মাতৃকোষ সংগঠিত হয়। সিম্পল। দেখো, বোর্ডও মাঝে মাঝে বোকা হয়ে যায়, ভাবে স্টুডেন্টদেরকে অনেক প্যারা দিবে, কিন্তু শুরুতেই স্টুডেন্টদের কাছে তারাও ধরা দিয়ে দেয় যে প্রথমেই বলে নিউক্লিয়াস একবার। মিওসিসে কোথায় নিউক্লিয়াস একবার হয়? নিউক্লিয়াস 2বার হয়। এর জন্য কি হয়? ক্রোমোজোমের সংখ্যাটা কমে যায় এবং এর জন্য নাম কি হয়? হ্রাসমূলক। মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা, অ্যাবসোলুটলি রাইট। ক্রোমোজোমগুলো মেরুর দিকে সরতে থাকে। একটু চিন্তা করি, পরের পয়েন্টটা, সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, অ্যাবসোলুটলি রাইট। কারেক্ট অ্যান্সার কি হচ্ছে আমার? 1 এবং 3। ক্রোমোজোমগুলো কিন্তু মেরুর দিকে সরতে থাকে কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। কিন্তু এখানে আমার অপশনে কি কি বলছে? সবচেয়ে মোটা এবং খাটো, তার মানে কি? মেটাফেজ। আর আপু আরেকটা কি বলছে চিত্র দেখার সময়? মাঝ বরাবর অর্থাৎ বিষুবীয় অঞ্চল বরাবর থাকে, কিন্তু মেটাফেজ দশাতে। এরপরে, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে? পুনরাবির্ভাব শব্দটার মানে কি? যে চলে গিয়েছিল আবার ব্যাক করে, কাম ব্যাক করে। সেই কাম ব্যাকের ধাপ কোনটা আমরা কি জানি? প্রোফেজে যা যা ঘটে বা প্রো মেটাফেজে যা যা ঘটে সবকিছুর প্রতিশোধ কে নিয়ে আসে? সে নিয়ে আসে টেলোফেজ। সবকিছুর ব্যতিক্রম ঘটনাগুলো আবার তার মধ্যে ঘটতে থাকে। তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো তোমার কোন ধাপ? টেলোফেজ ধাপ। এই যে দেখো, টেলোফেজ ধাপটাতে সবকিছু কিন্তু আবার তার আগের অবস্থায় আস্তে আস্তে ফিরে এসে দুইটা আলাদা আলাদা কোষে কি ভাগ হয়ে যাচ্ছে। মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা, এটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি। এবার আসি এটায়। অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে, যখন আমার মাইটোসিসের তো একটা লিমিটেশন আছে, এর কাজটা কি? তোমার দৈহিক বৃদ্ধিটা ঘটানো। যদি কোনো কারণে আমার এই মাইটোসিসকে আমি যদি কন্ট্রোল করতে না পারি, সেই ক্ষেত্রে কি হয় বলো তো? কোষগুলোর সংখ্যা এইভাবে এভাবে বৃদ্ধি হয়ে একটা টিউমার বা বিশাল একটা আকৃতি গঠন করে, যেটা পরবর্তীতে ক্যান্সারের দিকে চলে যায়। তাই না? তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? 1 এবং 2। জরায়ু মুখে টিউমার, টিউমার থেকে কি হয়ে যায়? ক্যান্সার হয়ে যায়। এরপরে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে? ক্ষতপূরণ,
না, ক্ষতপূরণ হবে না। দেখো এই পয়েন্টগুলো আমার, এর জন্য কি প্রত্যেকটা জিনিসের বেসিক জানতে হবে। মাইটোসিস কি? মাইটোসিস এমন একটা প্রক্রিয়া যাদের সংখ্যাটা সবসময় সমান থাকে। আপু সমান থাকে কেন? সমান থাকার একটা কারণ হচ্ছে, তোমার যখন কোনো একটা কিছুর কমতি হয়ে যাচ্ছে, সেই কমতিটাকে যেন সে সাথে সাথে যে পূরণ করতে পারে, ঠিক আছে, পূরণ করতে পারে, সেই পূরণের ব্যাপারটা আসে। তাহলে এখানে কি হবে? ক্ষতপূরণ কিন্তু আমার মিওসিস কোষ বিভাজন করবে না, কারণ মিওসিস কোষ বিভাজনে সবকিছু কি হয়, কমে যায়। আমার সমান সমান থাকলে কোন একটা জিনিস আমার ক্ষতপূরণ করতে পারবে। যদি আমার কাছে অনেক থাকে বা আমি পরিপূর্ণ থাকি, তাহলে তো আমি আরেকজনের মানে ক্ষতিটা পূরণ করতে পারবো। আমার যদি নিজেরই না থাকে, আমি তো আরেকজনের ক্ষতি পূরণ করতে পারবো না। ঠিক সেম জিনিসটা কিন্তু মিওসিস এবং মাইটোসিসে ঘটে থাকে। মাইটোসিসের সবকিছু এক্সাক্ট অ্যামাউন্টে থাকে, এর জন্য কিন্তু মাইটোসিস কি ক্ষতপূরণ করতে পারছে। তার ক্রোমোসোম সংখ্যা সমান থাকে। এবং সেটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, টিউমার ক্যান্সার হয়ে যায়। কারেক্ট অ্যান্সার কি হবে? মিওসিসের সাথে প্রজাতিগত বৈচিত্র্য। বাবা মার কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু কিছু তোমার নিজের ভিতর থেকে নতুন নতুন থাকবে। এবং দেখতে আমরা কেউ একদম হুবহু একই রকম একজনের মতো হব না। টুইন বলতে পারো, আইডেন্টিক্যাল টুইন। আইডেন্টিক্যাল টুইন বাহির থেকে দেখলে একই রকম মনে হলেও তুমি তাদের একদম যদি খুবই সূক্ষ্মভাবে তুমি যদি তাদেরকে দেখো, দেখবা তাদের মধ্যেও কিন্তু আমরা কিছু ভিন্নতা দেখতে পাই। ঠিক আছে, এরপরে উল্লেখিত পর্যায়ের ক্ষেত্রে কোনটি সঠিক? তোমরা আমাকে আগে বলো এটা কোন পর্যায়। ক্রোমোসোম গুলা দুই ভাই ভাই দুইজনকে রেখে দুই মেরুতে চলে যাচ্ছে, খুব ভালো, সেন্ট্রোমিয়ারও ঝগড়াঝাটি করে আলাদা হয়ে গেছে। তাহলে কি মনে হয় এই ধাপে কি হয়? এই ধাপে তাহলে কি হচ্ছে, সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হচ্ছে। তাহলে এই ধাপটা কি? এই ধাপটা আমাদের অ্যানাফেজ ধাপ, তাই না? এই প্রশ্নটা দেখো, খুবই ট্রিকি প্রশ্ন দিছে যে তুমি যদি এই চিত্রটা দেখে এই ধাপটা না বুঝতে পারো, তাহলে তুমি ধরেই নাও এই দুইটা প্রশ্নতে তুমি সুন্দর করে শূন্য পেয়ে যাবা। তোমার টিচার খুব সুন্দর করে মনের আনন্দে তোমার খাতায় দুইটা শূন্য বসিয়ে দিবে। তাই কি করতে হবে? চিত্রগুলো ভালো করে বুঝতে হবে। এটা অ্যানাফেজের চিত্র, এটা তোমার ফার্স্টে বুঝতে হবে। যখনই তুমি এটা অ্যানাফেজ ধরতে পারবা, তারপরে তুমি পরের প্রশ্নটা অ্যান্সার করতে পারবা। কারণ পরের প্রশ্নটাতে কি বলা আছে? পরের প্রশ্নটাতে বলা আছে যে উদ্দীপকে উল্লেখিত পর্যায়ের পরবর্তী ধাপ, অর্থাৎ এখন তোমার চলে আসবে টেলোফেজের সব কিছু। টেলোফেজ দেখো, ক্রোমোসোম গুলো সরু লম্বা হয়, স্পিন্ডল তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়, নিউক্লিয়াস আকারে বড় হয়। হুম, নিউক্লিয়াস আকারে বড় তো আমার টেলোফেজে ছিল না। কারেক্ট অ্যান্সার আমি কি দাগাবো? 1 এবং 2। সিম্পল। চল, মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের শুধু বিলুপ্তি বলে না, আমাকে বলছে সম্পূর্ণ বিলুপ্তি। আপু বিলুপ্তি শুরু হয় আমার প্রোমেটাফেজে, তারপরে প্রোফেজে, তারপরে কি আমার মেটাফেজে, যেই তো মনে হয় আমার সম্পূর্ণ বিলুপ্তিটা ঘটে থাকে, তাই না? সম্পূর্ণ শব্দটা তো আমি মেটাফেজেই পড়েছিলাম। একদম নিউক্লিয়াসকে পুরা নিঃশেষ করে দেয়। তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? মেটাফেজ হচ্ছে। ওকে, ঘুম পাচ্ছে? তাহলে তুমি আমাকে এটার উত্তর দাও দেখি, কোন পর্যায়ে ক্রোমোসোম গুলো বিপরীত মেরুর দিকে সরে? এটার উত্তর চাই আমি। মেরুর দিকে ঝগড়াঝাটি করে সেন্ট্রোমিয়ার একদিকে চলে যায়, ক্রোমোসোমকে নিয়ে চলে যায়, এরকম ঝগড়াঝাটি করে। বলো, বিপরীত দিকে সরে যায়। মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ নাকি প্রোফেজ? দেখি দেখি কারা কারা এটার কারেক্ট অ্যান্সার দিতে পারে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো। অপশনগুলোর দিকে আমি তাকাবো। মেটাফেজ, ক্রোমোসোম গুলা খাটো মোটা হয়, বিপরীত দিকে সরার কি? আচ্ছা চিন্তা করি, টেলোফেজ সবচেয়ে শেষের ধাপ, প্রোফেজ তো শুরুর দিকে, তাহলে কি অ্যানাফেজ ধাপ? ধরতে পারছি। এমনি করে আমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো একটু বুঝে বুঝে তাকাতে হবে। এখানে অ্যানাফেজের কিছু শর্টকাট আপু দিয়ে দিয়েছি, যে অ্যানাফেজের মেইন পয়েন্টগুলো আসলে কি। সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয় এবং ক্রোমাটিড গুলা পার্ট, মানে আলাদা হয়ে যখন যায়, তখন সেই অবস্থাটাকে আমরা কি বলি? অপত্য ক্রোমোসোম। মানে কি? শিশু ক্রোমোসোম, ছোট ক্রোমোসোম। এবং অপত্য ক্রোমোসোম গুলা কি করে? তারা একে অপরকে রেখে দূর দূরান্তে চলে যায়, সেন্ট্রোমিয়ারের পিছন পিছন। সেন্ট্রোমিয়ার যায় আগে আগে, ক্রোমোসোম যায় তার ঠিক পরে পরে। এবং শেষে অপত্য ক্রোমোসোম গুলা কি করে? দুই মেরুতে দুই বন্ধু চলে যায়। দুই বন্ধু খুব খাতির ছিল, তাদের প্রো 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 মেটাফেজ, প্রোফেজ, মেটাফেজে খুব খাতির ছিল। অ্যানাফেজ যখন আসছে, যখন লাইফের ক্রুশিয়াল টাইম আসছে, বন্ধুকে ছেড়ে চলে গেছে। এসএসসি পরীক্ষার প্রিপারেশনটা একটু সুন্দরভাবে নেন, দেখবেন তাহলে রেজাল্টটাও ভালো হবে, বন্ধু আজীবন সাথে থাকবে। যদি রেজাল্ট আল্লাহ মাফ করুক কোনো কারণে খারাপ হয়ে যায়, দেখবেন ফ্রেন্ডদের আসল রূপটা তখন বের হবে। তাই পড়াশোনাটা ভালো মতো করেন।
মোস্ট ইম্পর্টেন্ট আজকের যদি আমি বলি, আমার এই পুরা এমসিকিউর মধ্যে যদি একটা এমসিকিউকে আমি ধরি আজকের স্টার, সেটা হবে আমার এই এমসিকিউটা। কেন বলি, মানব জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি? আমি এটা বলতে পারি, তোমরা 70% স্টুডেন্ট যদি এটা আগে না জানো, তোমরা এটা পট করে ভুল দাগাবা। আমার সাথে কি একমত হও? আমার সাথে কি একমত হচ্ছ যে তুমি যদি এই এমসিকিউটার যদি একটু মনোযোগ দিয়ে না পড়ে দাগাও, তুমি এটাতে ডেফিনেটলি ভুল করবা। দেখি, এমসিকিউটাতে একটা বিশাল বড় খেলা আছে। হারে, শেষ মুহূর্তে জয়েন করে ফেলছে, কোনো প্যারা নেই, তোমার জন্য রেকর্ডেড ক্লাসটা থাকছে। সামনে আরো অনেকগুলা ক্লাস আছে, নোটিফিকেশন ইনশাল্লাহ চলে যাবে, তোমার ফ্রেন্ডরাও তোমাকে মেনশন দিয়ে ফেলবে, সবাই ঝটপট ক্লাসটাতে জয়েন করে ফেলবো। ওকে, শুরু করি। প্রশ্নটায় অনেকগুলা ভাগ আছে, যেমন মানব জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি। প্রথমেই আমরা যে ভুল করব, আমরা এই প্রথম অংশটুকু না পড়ে শেষের অংশটুকুর হিসাবে চলে আসব। মনে করব 23 জোড়া, 23 জোড়াকে করলে 46টা, তার মানে কারেক্ট অ্যান্সার হবে আমার 46টা। বা অনেকে মনে করবে, ও 23 না 46, ও 23, 23, 23 দাগায় গেল। গেল নাম্বার, হ্যাঁ। যে 23 দাগাচ্ছ তার একটা কারণে ঠিক হবে, কিন্তু আলটিমেটলি তার উত্তর সে যে কারণে দাগাচ্ছে সেটা কিন্তু ভুল। জনন কোষে কি হয়, ক্রোমোজোম সংখ্যা কি 46টাই থাকে নাকি কমে যায়, অর্ধেক হয়ে যায়? কি হয়? ক্রোমোজোম সংখ্যা যখন বলছি কি হয়, অর্ধেক হয়ে যায়। 46 কিন্তু 46 থাকে না, 46 অর্ধেক হয়ে যায়। 46-এর অর্ধেক করলে কি হয়, 23। দেখো কি হয়, মিওসিস বিভাজনে কি হয়, শুক্রাণু এবং ডিম্বাণু 23 23 মিলে 46 জাইগোটে হয়। কিন্তু আসলে কিন্তু সংখ্যাটা কি হয়, ক্রমে যায়। মাথায় রেখেন, ইম্পর্টেন্ট এমসিকিউ। ওকে, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে? প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, প্রোমেটাফেস, দৈর্ঘ্যগুলা বৃদ্ধি ঘটে, কি মনে হয় তোমাদের? আমার তো প্রোমেটাফেস মনে হচ্ছে না। তোমাদের কি মনে হচ্ছে যে প্রোমেটাফেস? একটু আপুর সাথে কথা বলো দেখি। উম দেখি দেখি কারা কারা কি বলে আমার সাথে। ওকে, তাহলে এটা কি হবে, অ্যানাফেস। অ্যানাফেস ধাপটাতে মূলত আমার ক্রোমোজোমটা অনেক অংশে এরকম বড় হয়ে যায়। ঠিক আছে। ওকে, এরপরে আসি আমাদের কোনটিতে মিওসিস। মিওসিস কোথায় ঘটে, জনন কোষে, তাই না? দেখি, ভ্রূণমুকুল না, ভ্রূণমুকুল তো ছোট্ট একটা জিনিস, এটা বড় হয়ে পূর্ণপুরী মুকুলে পরিণত হবে। বর্ধনশীল পাতা না, এটা তো দৈহিক বৃদ্ধি ঘটে সে পুরোপুরি পাতাতে পরিণত হচ্ছে, রং অপশন। মূলের অগ্রভাগ, এটা একদমই হবে না। এরপর ডি অপশন, উদ্ভিদের পরাগধানী। আমি পড়েছিলাম উদ্ভিদের পরাগধানীতে কি থাকে, উদ্ভিদের জনন কোষ থাকে। কারেক্ট অ্যান্সার কি হবে, উদ্ভিদের পরাগধানী। এরপর মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়? একটু আগেই বলেছি যে কি হয়, ক্রোমাটিড গুলা যখন প্রস্তুত হচ্ছে তখন তাদের যে অবস্থাটার তৈরি হয়, অর্থাৎ আলাদা হয়ে যাওয়ার পর সেটাকে আমরা কি বলি, অপত্য ক্রোমোজোম। তাহলে অপত্য ক্রোমোজোম আমার কোথায় তৈরি হচ্ছে, অ্যানাফেজ ধাপে। ওকে, দেখো, এ অংশের কোষ বিভাজন, এই যে এর চিত্রটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, একটা পাতার মূলত একটা অংশ দেখানো হচ্ছে। সে অংশটা আসলে আমার কি হচ্ছে বলো তো, এইখানে যে বিভাজনটা হচ্ছে সেটা আমার কি করছে, এ মানে কি, বর্ধনশীল পাতা। সেখানে আমার কি হয়, মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন মানে কি, সেখানে কি আমার জনন কোষ সৃষ্টি হবে, নতুন জাত সৃষ্টি হবে, গুণগত স্থিতিশীলতা হবে? একটা অপশনও হবে না। কারেক্ট অপশন কি হবে, ক্ষয় পূরণ করে। কারণ এই যে অংশটা আমার এখানে দেখানো হচ্ছে সেটা আসলে কি বলতো, সেটা আসলে আমার বর্ধনশীল একটা কাণ্ড বা পাতা, যেখানে আমার মাইটোসিস কোষ বিভাজন হয়। আর মাইটোসিস কোষ বিভাজন মানে কি, কোনো একটা কিছুর ক্ষত পূরণ করবে। এরপর এই যে মাইটোসিস কোষ বিভাজন, এতে অনিয়ন্ত্রিত, তার মানে কি, মাইটোসিস কোষ বিভাজন আমার কখন এখানে অনিয়ন্ত্রিত হয়, কোন কোন কারণে, বিশেষ জীবাণুর আক্রমণ হলে, কোন একটা রাসায়নিক পদার্থের ব্যবহারে, বা তেজস্ক্রিয়তার প্রভাবে। তিনটাই কিন্তু কারেক্ট অ্যান্সার আমার হবে, যেটার কারণে আমার মাইটোসিসের মধ্যে একটা বিশাল প্রভাব আমরা দেখতে পাই। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা অনেকগুলো অ্যানালিটিক্যাল প্রশ্ন পাচ্ছি কিন্তু।
প্রথম চ্যাপ্টারেও ছিল, এই চ্যাপ্টারেও ছিল, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, সাইটোকাইনেসিসের পূর্বে কি? অবশ্যই সে আমার ক্যারিওকাইনোসিস। আমার প্রথমে ও নিউক্লিয়াসটা ভাগ হবে। আমরা কি জানি কোষ বিভাজন দুইটা ভাগ, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বিভাজনকে বলি ক্যারিওকাইনোসিস, এর পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজনকে বলি সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিসের যে শেষ ধাপ সেটাই তো আসলে সাইটোকাইনোসিসের আগের ধাপ। কারেক্ট অ্যান্সার তাহলে কি হচ্ছে? টেলোফেজ। সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে? মেটাফেজ। তারপরে টি চিহ্নিত অংশটির নাম কি? এটা দেখে মনে হচ্ছে কোন কোষ বিভাজন? টেলোফেজ কোষ বিভাজন, তাই না? ওকে আপু, এই স্লাইড কোথায় পাবো? তোমাদেরকে দিয়ে দিব স্লাইড আপু। তাহলে দেখো, এই যে এটা আসলে কি টেলোফেজ দশা। টেলোফেজ দশার এই যে মাঝের যে অংশটা থাকে এটাকে আমরা কি বলি, যেটা পরবর্তীতে এভাবে থেকে আলাদা হয়ে যে দুইটা কোষের সৃষ্টি করে, সেটাকে আমরা বলে থাকি কি? কোষ প্লেট। এই যে চিত্রের পর্যায়টি আমি দেখলাম, সেটা কি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো নষ্ট হয়ে যায়, ক্রোমোসোমগুলোতে পানিযুক্ত হয়, নাকি নিউক্লিয়াসের প্রস্থান হয়? পর্যায়টা আমার কি ছিল? টেলোফেস। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে 1 এবং 2। নিউক্লিয়াসের প্রস্থান এখানে হয় না। আমার ক্রোমোসোমগুলোতে যে পানিটা বা যে তরলটা আমার আসলে বের হয়ে গিয়েছিল প্রোফেজ বা প্রোমেটাফেজ ধাপে, সেটা পরবর্তীতে আমার ফিরে আসে এই ধাপে। এবং স্পিন্ডল যন্ত্র যেগুলোর সাথে আমার ক্রোমোসোম গুলো যুক্ত ছিল এই ধাপে আসলে, সেই ক্রোমোসোম গুলা বা সরি স্পিন্ডল তন্তুগুলা মূলত কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এরপর মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? অনেক অনেকবার বলে ফেলেছি, সেটা হচ্ছে 2বার। কোন ধাপে পানি হ্রাস পায়, অর্থাৎ পানিটা বের হয়ে যাচ্ছে? প্রোফেজ ধাপে। প্রোফেজে পানি বের হয়, টেলোফেজে পানি চলে আসে। ঠিক আছে। মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কার মতো? সেটা কি মাইটোসিসের মতো, মাইটোসিস 2 এর মতো, যেটা নামও শুনিনি, মিওসিস 1 নাকি মিওসিস 2? দেখি এটার উত্তর কারা কারা দিতে পারে আপু এখন। দেখবো, আমরা অলমোস্ট ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমি দেখতে চাই যে কারা কারা ঠিকভাবে ক্লাসটা করছে। কে? হুম হুম, 2বার। কি হবে কারেক্ট অ্যান্সার? মাইটোসিস। ভেরি গুড। নিচের কোন ভাইরাস ক্যান্সার রোগ সৃষ্টি করে? বইয়ের মধ্যে একদম এক্সাক্ট দেওয়া আছে, প্যাপিলোমা। তারপরে সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? কি হয়? তোমার পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ যখন মিলিত হয়ে যে অংশটা সৃষ্টি করে সেটাকে বলি আমরা জাইগোট। তাহলে এই জাইগোটটা থেকে কিন্তু পরবর্তী যে প্রজন্মগুলো আছে তাদের কিন্তু সূচনা হয়ে থাকে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন কোষ বিভাজনের মাধ্যমে? মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলেছি, সৃষ্টি হয় মিওসিস, সংখ্যা বৃদ্ধি মানে মাইটোসিস। আবার বলি, সৃষ্টি মানে মিওসিস, সৃষ্টি, সৃষ্টি মানে মিওসিস, কিন্তু যখন সংখ্যা বৃদ্ধি, মাইটোসিস। তাহলে কি হবে কারেক্ট অ্যান্সার? মাইটোসিস। আমার প্রশ্নটা কি চেয়েছে? বৃদ্ধি। যদি এখানে বলতো সৃষ্টি, তাহলে আমি দাগাতাম কি? মিওসিসকে। এরপর এই তো ছিল বলা যেতে পারে আমাদের আজকের টোটাল এমসিকিউ গুলা। আমরা মূলত 68টা কি 70টার মতো, 68টা, আরেকটা মাঝে একটা এমসিকিউ ছিল বোনাস এমসিকিউ, তো টোটাল বলা যেতে পারে 69টার মতো আমরা এমসিকিউ সলভ করলাম। মূলত এই প্রশ্নগুলাই তোমাদের বিগত বছরগুলোতে তোমাদের অধ্যায় 1 এবং অধ্যায় 3 থেকে এসেছে। তো আমার যতটুকু মনে হয় যে তোমরা যদি এই এমসিকিউ গুলা সলভ করো, বা এই এমসিকিউ গুলা সলভ করার সময় আপু যে পিক পয়েন্ট গুলো বলেছি সেগুলো একটু মাথায় রাখলে এমসিকিউতে তোমাকে আটকানো কোনোভাবেই যাবে না। আর এই ক্লাসগুলো নেওয়ার মেইন মোটিভটাই হচ্ছে যে এমসিকিউ যখন আমরা স্টুডেন্ট হিসেবে সলভ করি, তখন আমাদের মাইন্ডসেটটা কেমন থাকে, আর সেই মাইন্ডসেট থেকে আমি যদি ফুল মার্কস পেতে চাই, তখন আমার কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এটাই ছিল ওভারঅল কনসার্ন আমার। তো তোমাদের কেমন লাগলো আজকের প্রথম ক্লাসটা আমাদের বায়োলজি মিশনের? আপুকে একটু জানাও। হুম, কেমন লাগলো আজকের ক্লাসটা? ওকে।
আর যেটা বললাম যে এই লাইভগুলা বিশেষ করে যে তোমাদের সলভ করাচ্ছি বা কোন কোন অংশগুলো ইম্পর্টেন্ট, এই লাইভগুলো একটু চেষ্টা করো নিজের প্রোফাইলে রেখে দেওয়ার, যেন যখন তুমি এই জিনিসগুলো নিয়ে পড়বে তখন যেন এই ভিডিওটা দেখে তুমি বুঝতে পারো। ঠিক আছে? তো একটু শুনি তোমাদের কেমন লাগলো। হুম হুম। ওকে, হেল্প হয়েছে সেটা হচ্ছে জানার বিষয়, যে তোমাদের কি মনে হচ্ছে যে ক্লাসটা করে কি প্রিপারেশনটা আগাচ্ছে, বায়োলজির প্রিপারেশনটা কি ভালো হচ্ছে, কি মনে হচ্ছে? উম, দেখি কে কি বলে। ওকে, রিমি বলেছে, বাকিরা? আফরান বলেছে ঠিক আছে। ওকে। হুম হুম হুম। ওকে, সাজেদা বলেছে সেরা সেরা। ওকে, তো একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো। আর এমসিকিউ সলভের ক্ষেত্রে বইটা প্রথমত ভালো করে আমরা একটু রিভাইজ দিব, তারপর আমরা টেস্ট পেপার সলভ করব। টেস্ট পেপার সলভ বলতে কি, আমার আজকের ক্লাসগুলোতে তোমাদের টেস্ট পেপারে এই চ্যাপ্টারগুলোতে যতগুলো এমসিকিউ ছিল সবগুলাই কিন্তু আমি একসাথে কম্পাইল করে নিয়ে আসছি। তো তোমরা চাইলে এই রেকর্ডিং ক্লাসটাও দেখতে পারো, যেটা তোমাদের জন্য হেল্পফুল হয়। এবং আপু কিন্তু প্রত্যেকটা করার সময় তোমাদেরকে কিছু কিছু শর্টকাটও বলেছি, যে আমি কিভাবে দাগাবো, যে আমি যদি একটা প্রশ্ন ঠিকভাবে না বুঝি সেক্ষেত্রে আমি অপশন দেখে কিভাবে জিনিসটা বুঝতে পারি। ঠিক আছে? ওকে, তো নেক্সট ক্লাসটা যেটা, সেটা কিন্তু আমাদের মার্চের 2 তারিখ সোমবার ঠিক রাত 10টায়, যেখানে আমি তোমাদের অধ্যায় 2-এর এমসিকিউ গুলা সলভ করব। তো এই পর্যন্তই ছিল মূলত আমাদের আজকের ক্লাসটা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে রোজার দিনে ঠিক 11:30 পর্যন্ত আপুর সাথে ছিলে, এতক্ষণ ধরে ক্লাসটা করেছো। তো আশা করি ক্লাসটা করে বা এমসিকিউ যে ভয়টা ছিল সেটা অনেকটাই দূর করতে পেরেছি। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতেও দেখা হবে এমসিকিউ মিশনে। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।